আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো বা যে ব্যাচটাতে আমরা কথা বলছি, এটা হচ্ছে, আপনারা জানেন, আপনাদের সবার জন্য ওপেন ফর অল কিছু সেশন করা হয়েছে। আপনাদের অনেকেরই হয়তো বা জানা, এবং যাদের জানা তাদের ক্ষেত্রে অনেক প্রিয় একটা বই হচ্ছে আমাদের জেনেসিস গাইনি টিমের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার, আপনাদের এসবিএ পার্ল অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টি ফর এফসিপিএস পার্ট 1 এক্সামিনেশন। তো এই বইটা সম্পর্কে আসলে আপনাদের সাথে যখনই আমরা এফসিপিএস পার্ট 1 পাশের মূল মন্ত্র বলেন বা এফসিপিএস পার্ট 1 রহস্য, পাশের রহস্য, যে বিষয় নিয়ে আমরা মোরাললেস কথা বলি, আমরা সবসময় যেই বইটাকে আমরা ভুলি না সেটা হচ্ছে এসবিএ পার্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনারা যেটাতে বসেন, এবং আমাদের স্বপ্নের যেই ডিগ্রি, তাই না, এমবিবিএস পাশের পরে হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হয় যে কোনো একটা ফ্যাকাল্টিতে, এবং সেই ক্ষেত্রে আপনার চয়েস যদি হয় অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টি, তাহলে সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে যখনই আপনি পার্ট 1 পরীক্ষা দেবেন, আপনার যে 150টা প্রশ্ন আপনি প্রশ্নে বসবেন, তার মধ্যে 50% কোয়েশ্চেন, তার মানে 75টা প্রশ্নই থাকে এসবিএ প্রশ্ন। এবং এই এসবিএ প্রশ্নে আপনার 5টা অপশন থেকে মাত্র একটা অপশন দাগাইতে হয়, এবং দাগাইলেই মার্কস 2। আর যদি ভুলভাল দাগান তাহলে ওখানে 2 মার্ক কাটা। তাহলে যদি আপনি চিন্তা করেন 75টার মধ্যে 70টাও যদি আপনি কারেক্ট করতে পারেন, হ্যাঁ, 70টা কারেক্ট করাটা আসলে কিন্তু বিগ ডিল, হ্যাঁ, হিউজ ডিল যদি আপনি 70টা কারেক্ট করতে পারেন। কিন্তু মাত্র যদি মনে করেন যে 65 থেকে আপনি যদি 70টা যদি আপনি গোল্লা ভরাট করেই যদি আপনার 140-র মতন মার্কস এসে পড়ে, তাহলে কিন্তু পাশের খুব কাছাকাছি আপনি এসে পড়তে পারছেন। সো এসবিএ কে কিন্তু এই জন্যই বলা হয় যে এসবিএটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য, পার্ট 1 পাশের জন্য একদম ট্রাম্প কার্ড। মানে হচ্ছে আপনার এখানে কম এফোর্ট দিয়ে বেশি মার্কস উঠানোর জায়গাটাই কিন্তু হচ্ছে এসবিএ এর অংশটা। তো এই এসবিএ তে ভালো করার উদ্দেশ্যে দেখা গেছে যে আমাদের বাজারে কিন্তু আসলে তেমন কোনো পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু এসবিএ এর জন্য তেমন কোনো একটা বই কিন্তু বাজারে নাই। এবং জেনেসিসি কিন্তু আপনাদের জন্য এসবিএ পার্ল নাম করে গাইনি ফ্যাকাল্টিতে এই বইটা বের করেছে। এবং যারা এসবিএ পার্লের সাথে পরিচিত, চিনেন, তারা জানেন অলরেডি যে হচ্ছে এসবিএ পার্লটা কতখানি আপনাদেরকে সাহায্য করে আপনাদের প্রিপারেশনকে পোক্ত করার জন্য। তো মূলত এই এসবিএ পার্লকে নিয়ে আমরা আজকে হচ্ছে একটু কিছু প্রশ্ন এখান থেকে দেখব। আমাদের আজকের নির্ধারিত টপিক যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পার্ট 1 পাশের জন্য আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আপনাদের ক্লিনিক্যাল অ্যানাটমি, এবং সাথে হচ্ছে গিয়ে অ্যাবডোমেন থেকে আমরা একটা দুটো প্রশ্ন একটু দেখবো। এবং এখানে আসলে আমরা এসবিএ পারলে কিন্তু প্রশ্নের মাসাল্লাহ অভাব নাই, হ্যাঁ, অনেক প্রশ্ন আপনার এই অ্যানাটমি বলেন, মানে এই ক্লিনিক্যাল অ্যানাটমি বলেন, আর হচ্ছে গিয়ে আপনাদের অ্যাবডোমেন টপিক বলেন, এখান থেকে অনেক প্রশ্ন, হ্যাঁ, অনেক প্রশ্ন। কিন্তু সবগুলো প্রশ্ন নিয়ে তো আসলে ক্লাস করাটা সম্ভব না। অতগুলো প্রশ্ন নিয়ে ক্লাস করতে গেলে আপনাদের ক্লাসটাই হয়ে যাবে হচ্ছে গিয়ে 8-9 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে, যেটা কিনা ফিজিক্যালি ইম্পসিবল, হ্যাঁ, একদম ইম্পসিবল। তো এই জন্যই আমরা মূলত আজকে যে টপিকটা নিয়ে আমরা আজকে বললাম যে আমরা আজকের যে অ্যাবডোমেন এবং ক্লিনিক্যাল অ্যানাটমি টপিকটা নিয়ে কথা বলবো, এখানে আমরা এসবিএ পার্ল থেকে কয়েকটা সিলেক্টেড কোয়েশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এসবিএ পার্ল যখন আপনি পড়বেন, হ্যাঁ, যখন আপনি এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিচ্ছেন, পার্ল যখন আপনি পড়ছেন, তখন মূলত আপনি কিভাবে পড়বেন, এবং পড়ার পরে আপনি হচ্ছে গিয়ে যদি আপনি যদি ফার্দার রিভিশন দেন, যখন আপনি ফার্দার রিভিশন দেন, আপনি কিভাবে রিভিশন দেবেন, বা আপনার যেই এই মুহূর্তে আপনি যেভাবে আপনার পার্ট 1 এর জন্য পড়তে থাকছেন, কিভাবে আপনার এসবিএ এর পড়াটা ইনকর্পোরেট করবেন। তো আসেন আমরা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেললাম এসবিএ পার্ল, এবং হচ্ছে গিয়ে এটার পড়ার টেকনিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইসব ইন্ট্রোডাকশন আমরা দিয়ে ফেলেছি, আসেন আমরা হচ্ছে আমাদের আজকের সেশনটার মূল পর্যায়ে চলে যাই। আসেন, যেহেতু আমাদের আজকের টপিকটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি এবং অ্যাবডোমেন, আমরা হচ্ছে গিয়ে প্রথমেই কিছু প্রশ্ন দেখবো। এখানে দেখেন আপনাদের প্রশ্নগুলাকে কিন্তু হচ্ছে কি আমরা অলরেডি মার্কও করে দিয়েছি, হ্যাঁ, কোনটা কত নাম্বার প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি সেটাও কিন্তু ইতোমধ্যে মার্কও করে দিয়েছি এখানে। সো হচ্ছে কি আপনাদের আজকে ক্লাসে যেই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো যদি আপনি ইনকেস খুঁজে বের করতে চান এসবিএ পার্ট থেকে, আপনার যেন কষ্ট না হয়। তো আসেন আমরা হচ্ছে কি প্রশ্ন নিয়ে, প্রথমে যে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল অ্যানাটমির অংশ থেকে, আর একদম শেষের দিকে আমরা হয়তো 2 থেকে 3টা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা আপনাদের অ্যাবডোমেনের অংশ থেকে। এখানে মূলত ভাগটা করা হয়েছে আপনাদের ফাইনালসে যেরকম করে প্রশ্নগুলো হয়, ঠিক ওই প্রপোর্শনেই আমরা ভাগটা করেছি। যেহেতু বেশিরভাগ প্রশ্নই আপনাদের ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে আসে, আমরা এখানে ক্লিনিক্যাল অ্যানাটমিটা নিয়ে আমরা বাল্ক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো আসেন ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা যে দেখতে পাচ্ছি, আসেন প্রশ্ন পড়ি, তারপর অপশনস দেখবো, এবং তারপর আমরা অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, উইচ আর্টারি এন্টার্স
infundibulopelvic ligament by crossing the common iliac and external iliac artery। আচ্ছা, প্রশ্ন আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আর্টারি ঢুকবে কোথায় ঢুকবে, ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্ট তথা আপনার সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারির মধ্যে ঢুকবে। কাকে কাকে ক্রস করে? কমন আইলিয়াক এবং এক্সটার্নাল আইলিয়াক আর্টারিকে ক্রস করে ঢুকবে। আচ্ছা, আসেন অপশনস গুলা দেখি আপনাদের এখানে অপশনস কি কি থাকতে পারে পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আপনাদের অপশনস থাকতে পারে ম্যাকেনরথস বা কার্ডিনাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট, বা হচ্ছে আপনার ইনফান্ডিবুলো পেলভিক বা ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। এখানে আসলে আর্টারির কথা বলা আছে, বুঝছেন? এগুলো ম্যাকেনরথস লিগামেন্ট না, এগুলো হচ্ছে গিয়ে কোন আর্টারি এন্টার করে, এবং এখানে হচ্ছে প্রশ্ন বলতে চাইছে যে ম্যাকেনরথ আর্টারি বা ইউটেরোস্যাক্রাল আর্টারি, রাউন্ড এবং ওভারিয়ান আর্টারি আর ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্ট। মূলত এখানে সবগুলো আসলে লিগামেন্টের নাম লেখা এবং আর্টারির নাম একটাই লেখা, কিন্তু এখানে আসেন আমরা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রশ্নটা আলোচনা করি, স্টেমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের হয়তো পরীক্ষায় হুবাহু প্রশ্ন এবং হুবাহু স্টেম হয়তো আসবে না, কিন্তু টপিকটা এবং এখানে ঘুরিয়ে পেঁচিয়ে স্টেমগুলা ঘুরিয়ে পেঁচিয়ে আমার কনসেপশনটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকে এই টপিক থেকে আপনার আশেপাশে মানে ডান বাম করে আগে পিছিয়ে করে যাই প্রশ্ন আসুক না কেন, আপনার কনসেপশন ক্লিয়ার থাকলে কিন্তু আপনি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তো আসুন আমরা টপিকটা একটু বুঝে নিই। এই কোয়েশ্চেন দেখা মাত্রই আমার মাথায় কি কি আসবে এবং আমি এই কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করব। তো আসেন আমরা একটা ছবি একটু আমরা বানানোর চেষ্টা করি, দেখি আমরা কিছু বুঝি কিনা। তো এখানে দেখেন আমরা যদি একটা ছবি বানাই, এখানে যেহেতু আমি হচ্ছে কি আপনাদের পিসির মধ্যে একটা ছবি বানানোর চেষ্টা করছি, অবশ্যই খুবই খারাপ হবে, একটু বোঝার চেষ্টা করেন, মানে ধরে নেন আর কি আপনাদের মিনিমাম যদি হচ্ছে এই আইডিয়া থাকে, আপনার অ্যানাটমির পেলভিসের অ্যানাটমির যদি মিনিমাম আইডিয়া থাকে, তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে এই বের হয়েছে আপনার ওভারিয়ান আর্টারি, বুঝছেন? ওভারিয়ান আর্টারিটাই একমাত্র আর্টারি যে কিনা অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অবলিকলি বের হয়। তো বের হইলো, আচ্ছা ঠিক আছে, আর্টারি বের হইলো, এই যে দিক দিয়ে আর্টারি বের হয়েছে, ওভারিয়ান আর্টারি। এরপরে এইটা মনে করেন অ্যাওর্টা তো হচ্ছে আপনার L4 বা L5 এর লেভেলে শেষ হয়ে যায়। L5 এর লেভেলে শেষ হয়ে যাওয়ার মানে কি, এখানেই শুরু হয়েছে স্যাক্রাম, এখানেই আপনার স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। তো স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, কি ঘটনা আমরা জানি? কমন আইলিয়াক আর্টারির বাইফার্কেশন হয়, তাই না? এক্সটার্নাল আইলিয়াক এবং ইন্টারনাল আইলিয়াক, এই বাইফার্কেশন হইল, এই বাইফার্কেশন হইল। তাইলে এইটা হচ্ছে কমন আইলিয়াক যেটার কথা প্রশ্নে বলছে, আর এই হচ্ছে আপনার এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যেটার কথা প্রশ্ন বলছে। এইটা হচ্ছে আপনার ওভারিয়ান আর্টারি যে কিনা অবলিকলি নেমে এদিক দিয়ে তারপরে হচ্ছে আপনার পেলভিক ব্রিমের মধ্যে ঢুকে, তারপর এখানে আপনার ওভারিয়ান ফসা আছে, ওভারিকে সাপ্লাই দেয়। তো মোটামুটি আমার প্রশ্নে এই কয়েকটা টপিকের নাম বলা আছে, তো এগুলা কে কোথায় আছে আমি অবস্থানটা জেনে নিলাম, হ্যাঁ, কার অ্যানাটমি কোথায় আছে। তাহলে এখন আসেন, বলেছে যে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের ভিতরে ঢুকছে কোন আর্টারি? বাই ক্রসিং কমন আইলিয়াক এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এখন দেখেন, আপনি যদি পিওর অ্যানাটমি বুঝতে চান বা এক্সাক্ট অ্যানাটমি বুঝতে চান, তাহলে আপনার জন্য এই ছবিটা যেটা আমি এঁকে দিয়েছি, যে আপনার এই ওভারিয়ান আর্টারিটা যখন হচ্ছে পেলভিক ব্রিমের মধ্যে ঢুকে, পেলভিক ব্রিমের মধ্যে ঢুকেই সে কিন্তু আপনার সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারির মধ্যে দিয়ে ঢুকে তারপরে হচ্ছে সে চলে যায় আপনার ওভারিতে আর্টেরিয়াল সাপ্লাই দিতে, ওভারিতে আর্টেরিয়াল সাপ্লাই দিতে। যখন সে পেলভিক ব্রিম দিয়ে ঢুকতেছে, এটাই কিন্তু পেলভিক ব্রিম, এই যে আমরা বলছিলাম স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রাম, এলা অফ স্যাক্রাম, তারপরে এই যে আপনার আইলিয়ামের পোর্শন, এইগুলাই কিন্তু আপনার পেলভিক ব্রিম তৈরি করে। তাইলে এই পেলভিক ব্রিমের মধ্যে আপনার যে ওভারিয়ান আর্টারিটা ঢুকতেছে, ওভারিয়ান আর্টারি কিন্তু পেলভিক ব্রিম ক্রস করে তারপর ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট হয়ে আপনার ওভারির মধ্যে চলে যাচ্ছে, এবং যখন সে যাচ্ছে সে কিন্তু ক্রস করে আপনার এই বোথ কমন আইলিয়াক এবং এক্সটার্নাল আইলিয়াক আর্টারিকে সে ক্রস করে যায়। আচ্ছা, এখানে তাইলে একটা বিষয় আমি জানলাম। এখন মনে করেন পরীক্ষার হলে আপনি এই ছবি আপনি মনে করতে পারতেছেন না, হ্যাঁ, এই ছবি আপনি মনে করতে পারছেন না, বা হচ্ছে গিয়ে আপনার মাথার মধ্যেই আসতেছে না যে কমন আইলিয়াক কোথায়, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি কোথায়। এরকম কিন্তু আমাদের অনেকেরই হয়, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে জাস্ট হুবাহু আমি যে পড়াগুলা পড়ে আসছি এই পড়াগুলাই আপু মনে পড়ছিল পরীক্ষার হলে, কিন্তু আমি যে আসলে নতুন করে একটার সাথে আর একটা কোরিলেট করব তখন মাথাটা এত ঠান্ডা রাখতে পারছিলাম না, আমি কোরিলেট করতে পারছিলাম না। তাদের ক্ষেত্রে যদি মনে করতে পারছি না, পিওর অ্যানাটমি আমার মনে নাই, তাইলেও কিন্তু আপনি কোয়েশ্চেন আনসার করতে পারবেন। কিভাবে আনসার করতে পারবেন দেখেন, which artery enters infundibulopelvic ligament। এখন আসেন, ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্টটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে সাসপেন্সরি
লিগামেন্ট অফ ওভারি। তার মানে ও কি করতেছে, ও হচ্ছে আপনার ওভারিকে ঝুলায় রাখতেছে, ওভারিকে সাসপেন্ড করে রাখতেছে। কোথা দিয়ে সাসপেন্ড করে রাখতেছে? লেটারাল পেলভিক ওয়ালের থেকে সাসপেন্ড করে রাখতেছে। তাইলে এখন যদি আপনি কিছুই জানেন না, কোন আর্টারি কাকে ক্রস করে দিয়ে কি যাচ্ছে, আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি জাস্ট জানেন একটা আর্টারি আছে, ওভারিয়ান আর্টারি, যে কিনা পেলভিক ব্রিমে ইউরেটারের পাশে লেটারালি করে পেলভিক ব্রিমের মধ্যে দিয়ে ঢুকে। এই একটা ইনফরমেশন আমি জানি। আরেকটা ইনফরমেশন হচ্ছে ইনফান্ডিবুলার পেলভিকের আরেকটা নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি, যে কিনা আপনার ওভারির যে কিনা আপনার ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্টের কন্টেন্টের মধ্যে আপনি আবার পড়ে আসছেন যে এই ইনফান্ডিবুলার পেলভিকের মধ্যে কন্টেন্ট হিসাবে থাকে হচ্ছে গিয়ে ওভারিয়ান ভেসেলস বা হচ্ছে লিমফ্যাটিক্স বা নার্ভ সাপ্লাই, এগুলো হচ্ছে সব আমার ইনফান্ডিবুলার পেলভিকের মধ্যে দিয়ে যাওয়া আসা করে। তাইলে যখন আমি এই জিনিসটা জানি ইনফান্ডিবুলার পেলভিকের মধ্যে কি থাকে, আবার হচ্ছে আর একটা কথা জানি কোন আর্টারিটা আমার পেলভিক ব্রিমের মধ্যে ঢুকতেছে প্যারালাল টু দি ইউরেটার, মানে ঢুকতেছে, সহজ কথা পেলভিক ব্রিমের মধ্যে দিয়ে ঢুকতেছে হচ্ছে ওভারিয়ান আর্টারি। তাহলে দেখেন দুইটাকে যদি আপনি এখন ওভারল্যাপ করেন, কোন আর্টারি পেলভিক ব্রিমের মধ্যে ঢোকে এবং ইনফান্ডিবুলার পেলভিকের কন্টেন্ট হিসাবে কি থাকে, দুইটাকেই যদি আপনি যখন জানেন আলাদা আলাদা করে, এই দুইটাকে আপনি যদি ওভারল্যাপ করে দেন, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু অটোমেটিক্যালি আইসা পড়ে হচ্ছে ওভারিয়ান আর্টারি। আপনি বাকি অপশনস গুলো নাও, যদি আপনি কিছুই জানেন না, এগুলো কিছু জানেন না, আপনি এই কোয়েশ্চেন জীবনে চোখে দেখেন নাই, জীবনে পড়ে যান নাই, কিন্তু আপনি ওই যে টেকনিক্যালিও কিন্তু দুইটাকে যদি কম্বাইন করতে পারেন, আপনার পরীক্ষার অ্যান্সার কিন্তু আপনি, এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি খুব আরামসে ইনশাল্লাহ অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। তো আসেন, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম, আসেন এখন হচ্ছে গিয়ে আমরা একটু এইটার এক্সপ্লেনেশনটা দেখি, যেটা কিনা আমার এসবিএ পার্লের মধ্যে অলরেডি দেওয়া আছে। এখানে দেখেন এই যে সুন্দর করে বলেছে যে ওভারিয়ান ভেসেলস গুলা হচ্ছে আপনার ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্টের মধ্যে থাকে। এটার ভিতরে কি কি থাকতেছে? ইট ইনক্লুডস পোর্শন অফ দি ব্রড লিগামেন্ট, মানে হচ্ছে আপনার ইনফান্ডিবুলো পেলভিক সম্পর্কে বলছে। ইনফান্ডিবুলো পেলভিকটা হচ্ছে কি আপনার ব্রড লিগামেন্টের পোর্শন ক্যারি করে, which extends, মানে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট extends from the infundibulum of the tube to the lateral pelvic wall। এর ভিতরে কি কি থাকতেছে? ওভারিয়ান ভেসেলস অ্যান্ড নার্ভস ফ্রম ওভারি, ফ্রম ফেলোপিয়ান টিউব অ্যান্ড ফ্রম দি বডি অফ ইউটেরাস। তাহলে দেখেন আপনি যখন কন্টেন্টটা জানেন ইনফান্টিবুলো পেলভিক লিগামেন্টের, আপনি কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করে দিতে পারবেন, করে আসতে পারবেন। তাহলে এখন এই জায়গাটাতে আপনাদেরকে আমি বলেছিলাম যে হচ্ছে কিভাবে পড়বেন, রিভিশন কিভাবে দেবেন এসবিএ পার্ট থেকে, দুটোই আমি আপনাদের বলে দেব। সেই ক্ষেত্রে আপনারা মাথায় রেখেন, যখন আপনি এসবিএ পার্ট পড়বেন বা যখন আপনি এফসিপিএস পার্ট 1-এর জন্য প্রিপারেশন নেবেন, অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এসবিএ পার্ট বইটাকে টপ টু বটম, প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটলিস্ট একবার মনোযোগ দিয়ে সময় নিয়ে আপনি পড়ে শেষ করেছেন। কিভাবে পড়বেন? পুরাটাই কি একদমে পড়ে ফেলবেন, এক শ্বাসে পড়ে শেষ করে ফেলবেন? নো। আপনি যখনই কোনো একটা টপিক পড়বেন, মনে করেন আপনি আজকে গাইনি অ্যানাটমি টপিকটা পড়েছেন, টপিকটা পড়ার পরে আপনার বইটা পড়া শেষ, আপনার টপিকটা পড়া মুখস্থ করা শেষ, তখন আপনি আপনার কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য অবশ্যই এসবিএ পারলের, ওখানে কিন্তু টপিক, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে কন্টেন্টের মধ্যে, আপনি পাতায় দেখলেই দেখতে পাবেন। তো আপনি তারপরে হচ্ছে গিয়ে যখন টপিকটা পড়া শেষ, আপনি গাইনি অ্যানাটমি এই অংশটা, এসবিএ পার্লের এই অংশটা খুলবেন, খুলে এখানে মনে করেন 50টার মতন প্রশ্ন আছে, আপনি প্রশ্নগুলাকে আস্তে আস্তে করে পড়বেন। প্রথমে কোয়েশ্চেন নিজে সলভ করার চেষ্টা করবেন, তারপরে অ্যান্সারটা মিলাই দেখবেন অ্যান্সার ঠিক আছে কিনা, এক্সপ্লেনেশনটা পড়ে বুঝে নিবেন। শুধু কোয়েশ্চেন পড়লেন, অ্যান্সার পড়লেন, মুখস্থ করে গেলেন, পরীক্ষা কিন্তু হুবাহু কোয়েশ্চেন আসবে না, তখন কিন্তু ধরা খেয়ে যাবেন। তাহলে অবশ্যই এক্সপ্লেনেশনটা পড়বেন, এবং এক্সপ্লেনেশনটা যখন পড়বেন, এখানে দেখেন আমি অনেকগুলা কথা দাগিয়েছি, আমার মতন এত দাগানোর দরকার নেই, এটা আপনাদের বোঝানোর জন্য দাগাইছি। আপনি যখন পড়বেন, আপনার কাছে এই 5টা লাইনের মধ্যে যেই লাইনটা আপনার মনে হয় যে এক লাইনের মধ্যে আমি কথাবার্তাগুলো বুঝতে পারতেছি, এই যে মনে করেন লাস্ট লাইনটা, আপনাদেরকে যেহেতু আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি, আপনাদেরকে আমি দেখাই দিই। মনে করেন আপনি যখন পড়লেন, আপনার হচ্ছে এই লাস্ট লাইনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, এই যে ইট কন্টেইনস ওভারিয়ান ভেসেলস অ্যান্ড নার্ভস অ্যান্ড লিম্ফ্যাটিক্স ফ্রম ওভারি টিউব অ্যান্ড বডি অফ ইউটেরাস, এই লাইনটাকে আপনি দাগায় রাখলেন, মনোযোগ দিয়ে পড়লেন, বুঝলেন, একটা লাইন আপনি দাগায় রাখলেন। পরবর্তীতে পরীক্ষার আগে দিয়ে, মনে করেন পরীক্ষার 1 মাস সময় বাকি আছে আমার, আমি হচ্ছে ডিসেম্বরে পড়তে বসতেছি, ডিসেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের লাস্ট উইকে, তখন যখন আপনি এসবিএ পার্লটা রিভিশন দিবেন, তখন কিন্তু আপনি এই পুরা এক্সপ্লেনেশন পড়ে আবার আমি বুঝে বুঝে পড়বো, পুরাটা প্রত্যেকটা লাইন আমি রিডিং দিব, তখন কিন্তু এত সময় আপনার থাকবে না, তখন জাস্ট আপনাকে কিন্তু কোয়েশ্চেন গুলা চোখ বোলাইতে হবে, এবং এক্সপ্লেনেশনের জায়গাগুলা যেগুলা আপনি পড়ার সময় দাগায় দাগায় পড়ে গেছেন, ওই জায়গাগুলা তখন হচ্ছে কি আপনি
দাগানো লাইনগুলা জাস্ট পড়বেন, দাগানো লাইন। আপনি এখন যদি সব পড়তে চান তাহলে কিন্তু আপনি সময় কুলাইতে পারবেন না, হ্যাঁ, অন্যান্য পড়া পড়তে পারবেন না। তাহলে আপনি এসবিএ পার যখন রিভিশন দিবেন তখন এক্সপ্লেনেশনের লাইনগুলা মনোযোগ দিয়ে এক দফা দেখে যাবেন এবং কোয়েশ্চেন গুলা জাস্ট পাতা উল্টায় যাবেন, যে এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা এরকম, কেন অ্যান্সারটা এরকম, কারণ এক্সপ্লেনেশনে ওই একটা লাইন আমি দাগায় রেখেছিলাম। এটা কিন্তু বেশ মোটা একটা বই, তাহলে আপনি প্রত্যেকটা লাইন টু লাইন পড়তে গেলে সময় কুলায় উঠতে পারবেন না। গুছায় রাখবেন এখনই, যেন রিভিশনের সময় আপনার কষ্ট না হয়, সময় যেন বেঁচে যায়। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন কিন্তু আপনাদের পার্ট ওয়ানের প্রশ্ন আপনারা যদি অ্যানালিসিস করেন, আপনাদের অনেক প্রশ্নই কিন্তু দেখবেন যে মোর আর লেস কিন্তু এসবিএ পার্টের কাছাকাছি। কারণ ম্যাডামরা কি করে জানেন, ম্যাডামরা কিন্তু হচ্ছে কি যখন কোয়েশ্চেন করেন, ম্যাডামদের কিন্তু এত সময় নাই যে ম্যাডামরা হচ্ছে কি আপনার বইপত্র ঘেটে ঘেটে আপনার জন্য খুব কঠিন কঠিন প্রশ্ন খুঁজে খুঁজে বের করবে, এরকম কিন্তু হয় না। তো দেখা যায় যে ম্যাডামরা কিন্তু হচ্ছে গিয়ে কোনো একটা বই, যেমন কোনো একটা বই যেগুলো তাদের কাছে একটু স্ট্যান্ডার্ড মনে হয়, যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, ওগুলাই দেখা যায় যে ম্যাডামরা খোলেন, হয়তো বা ডিরেক্ট হুবাহু প্রশ্ন দিয়ে দেন, মাঝে মাঝে হুবাহু প্রশ্নও দেন, হুবাহু প্রশ্ন দিয়ে দেন, অথবা একটু আপনার ওয়ার্ড ঘুরায় পেঁচায়, অপশনস গুলা ঘুরায় পেঁচায় কিন্তু ম্যাডামরা কোয়েশ্চেন করে ফেলেন। তো আপনারা হচ্ছে কি এর জন্যই কিন্তু যখন পড়বেন কোয়েশ্চেন গুলা একটু দেখে রাখবেন, প্লাস এক্সপ্লেনেশন গুলা দাগায় দাগায় বুঝে বুঝে দেখে রাখবেন, যেন এখান থেকে আশেপাশের থেকে যাই প্রশ্ন আসুক আপনি যেন অ্যান্সার করে মার্কস তুলে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আসলে অনেক সময় নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে পড়ার স্টাইলটা বোঝানোর জন্য। এর পরের প্রশ্নগুলো আমরা শুধু প্রশ্নই আলোচনা করব। আসেন আমরা পরের কোয়েশ্চেন গুলো একটু দেখি। এখানে দেখেন কোয়েশ্চেনটা ছিল যে একটা 60-year-old লেডি কামস উইথ endometrial carcinoma with metastasis from the body of uterus. Which lymph node is affected first? আচ্ছা, তার মানে সহজ কথা, আপনার বডি অফ ইউটারাসে একটা কার্সিনোমা আছে। বডি অফ ইউটারাস, ইউটারাস মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তাই না? তাহলে বডি অফ ইউটারাসের মধ্যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে যেটার মেটাস্ট্যাসিস হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে which lymph node is first affected? তার মানে আপনার কাছে কি জানতে চাচ্ছে? আপনার কাছে কিন্তু জানতে চাচ্ছে যে বডি অফ ইউটারাসের জন্য সেন্টিনেল লিম্ফ নোড কোনটা। সেন্টিনেল মানে নিশ্চয়ই আমরা সবাই বুঝি, সেন্টিনেল মানে কি, আমরা যখনই কোনো একটা কার্সিনোমা সরি, যে কোনো অর্গানেরই যখনই একটা কার্সিনোমা যখন ধরা পড়ে তখন আমরা কি করি, টিএনএম স্টেজিং করি, তাই না? মানে স্টেজিং করার জন্য আমরা টিএনএমটা বেছে নেই। স্টেজিংটা সাধারণত আমরা করি যেখানে কিনা টিতে আমরা সাইজ অফ দি টিউমার, এনএ হচ্ছে গিয়ে নাম্বার অফ লিম্ফ নোডস, আর এমএ হচ্ছে মেটাস্ট্যাসিস কত দূর হলো, কয়টা অর্গানজের হলো, কোথায় কোথায় হলো, এই জিনিসটা আমরা দেখে তারপরে হচ্ছে গিয়ে কার্সিনোমাকে স্টেজিং করি। তাহলে এখন আমাদের টিএনএম এর মধ্যে এনএ আমরা দেখতে চাই যে কতগুলা নাম্বার অফ লিম্ফ নোড আফেক্টেড হয়েছে, যাদের মধ্যে সর্বপ্রথম যে লিম্ফ নোডটা আমরা সাসপেক্ট করি টু বি আফেক্টেড, তার মানে সর্বপ্রথম আপনার লিম্ফ্যাটিক্স যে লিম্ফ নোডটা ক্যারি করে নিয়ে যায় সেটাকেই বলা হয় সেন্টিনেল লিম্ফ নোড। এবং আপনাদের প্রশ্নে কিন্তু এটাই জানতে চাইছে যে হচ্ছে বডি অফ ইউটারাসের জন্য কোন লিম্ফ নোডটা হচ্ছে সেন্টিনেল, বা কোন লিম্ফ নোডটা হচ্ছে সর্বপ্রথম আফেক্টেড হয়। এখানে আমাদের অপশনস গুলা ছিল প্যারাওয়ার্টিক, সুপারফিশিয়াল ইনগুইনাল নোডস, আইলিয়াক নোডস, অবটুরেটর নোডস বা প্রিস্যাক্রাল নোডস। তো বডি অফ ইউটারাসের ক্ষেত্রে আমরা যদি একটু রিকল করি, মনে করেন এইটা হচ্ছে আপনার ইউটারাস। হুম, ইউটারাসের লিম্ফ্যাটিক্স যখন আপনারা পড়েন ওইখানে কিন্তু বইতে একদম ক্লিয়ারলি লেখা আছে এটা হচ্ছে সার্ভিক্স, তাহলে এটা বাদ। এইটা হচ্ছে আপনার ফান্ডাস, এইটাও বাদ। আপনার কাছে জানতে চাইছে বডি, বডি, তাহলে বডি যদি জানতে চায় সরি, বডি যদি জানতে চায় আমরা জানি বডির আপার অ্যান্ড লোয়ার, বডির আপার এবং লোয়ার কিন্তু আলাদা আলাদা লিম্ফ্যাটিক্স, বুঝছেন, আলাদা আলাদা লিম্ফ্যাটিক্স। তো এদের মধ্যে থেকে আপার আপার বডির লিম্ফ্যাটিক্স ক্যারি করে নিয়ে যায় হচ্ছে প্যারা অ্যাওর্টিক, এটা আমরা জানি। লোয়ার বডির লিম্ফ্যাটিক্স নিয়ে যায়, এটা হচ্ছে আপারটা হচ্ছে প্রি এন্ড প্যারা অ্যাওর্টিক, আর লোয়ার বডি থেকে লিম্ফ্যাটিক্স যায় হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক নোডসে, বুঝছেন, এক্সটার্নাল আইলিয়াক নোডসে, এটা আমরা জানি। এখন প্রশ্ন বলছে যে হচ্ছে গিয়ে বডি অফ ইউটারাস থেকে গেছে কোন লিম্ফ নোড। এখন তাইলে আপনি ন্যাচারালি কিন্তু আপনার এখানে আমরা অপশনস গুলো কিন্তু একবার রিডিং দিয়েছি, এখানে কিন্তু দেখেন আপনার প্রিও নাই, প্রি আছে কোনটা, প্রি স্যাক্রাল আছে, আমরা বলেছি প্রি অ্যাওর্টিক প্যারা অ্যাওর্টিক, তাহলে প্রি অ্যাওর্টিকও নাই, আবার এক্সটার্নাল আইলিয়াকও নাই, আছে কোনটা, আছে হচ্ছে শুধু প্যারা অ্যাওর্টিক নোডস। তাহলে নেচারালি আপনি বুঝতেছেন আপনার এখানকার অ্যান্সার হচ্ছে অপশন এ। কিন্তু মনে করেন ইন কেস, হ্যাঁ ইন কেস আপনার পরীক্ষার স্টেম গুলার মধ্যে প্রি অ্যাওর্টিকও দিয়ে দিল,
এক্সটার্নাল আইলিয়াককেও দিয়ে দিল, তাইলে আপনি কি করবেন? তখন তো আপনি যাবেন কনফিউজড হয়ে। আমরা কিন্তু আজকে বলেছি আমরা শুধু কোয়েশ্চেন না, আমরা কিন্তু পুরো টপিক গুলা নিয়েই কথাবার্তা বলতেছি। হ্যাঁ, তো মনে করেন যে হচ্ছে কি আপনার পরীক্ষার প্রশ্নে তিনোটা স্টেম দিয়ে দিল, তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করবেন, প্রথম কথা, আপনাকে তখন চিন্তা করতে হবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য কোন এরিয়াটা কমনলি কার্সিনোমা হয়ে থাকে, কোন এরিয়াতে কমনলি কার্সিনোমা হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফান্ডাস, আপার বডি, এই এরিয়াগুলা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য কমনলি এফেক্টেড এরিয়া। তাইলে যখন আপনি এই ইনফরমেশনটা জানেন, আপনি নেচারালি এক্সটার্নাল আইলিয়াকে বাদ দিয়ে দিবেন, যে এক্সটার্নাল আইলিয়াকে যেহেতু সাধারণত আমার কার্সিনোমা উপরের দিকে হয়, তাহলে এক্সটার্নাল আমি ধরে নিলাম যে লোয়ার বডিতে কার্সিনোমা হয় নাই, এক্সটার্নাল আইলিয়াকটা অফেক্টেড হয় নাই। তাহলে আসেন আপার বডিতে কার্সিনোমা হয়েছে, এখন প্রি অ্যাওর্টিক না প্যারা অ্যাওর্টিক? প্রি অ্যান্ড প্যারার মধ্যে সাধারণত যখন আপনার লিম্ফ্যাটিক্স যাবে, ইউটেরাস থেকে যখন লিম্ফ্যাটিক্স যাবে, তখন অ্যাওর্টার সামনে না, নেচারালি অ্যাওর্টার দুই পাশে প্যারা অ্যাওর্টিক নোডস গুলো সর্বপ্রথম অ্যাফেক্টেড হয়। তার মানে সেন্টিনেল হিসেবে কিন্তু পাওয়া যায় প্যারা অ্যাওর্টিক নোডসকে। এই কথাগুলাই দেখেন, আমরা এই যে কথাগুলা বললাম, অনেকগুলা অনেকগুলা কথাবার্তাগুলো একসাথে বলে ফেললাম। এই কথাগুলো আপনার এক্সপ্লেনেশনে কিন্তু সুন্দর করে বলা আছে। এই এক্সপ্লেনেশনটা যদি আপনি না পড়েন, তাহলে কিন্তু আপনি যদি জাস্ট গদ বাঁধা বইয়ের পড়াটাই যদি পড়ে চলে যান, যে হ্যাঁ আপার বডির থেকে প্রি প্যারাওটিকে যায়, লোয়ার বডি থেকে এক্সটার্নাল আইলিয়াকে যায়, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় এই রকম প্রশ্ন দেখলে এবং যদি সবগুলা স্টেম থাকে, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এক্সপ্লেনেশনটা পড়েন, এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে যে ইউজুয়াল সাইটটা হচ্ছে ফান্ডাস, এবং এইটা ড্রেইনড হয় ইউজুয়ালি বাই দি প্যারা অ্যাওর্টিক নোডস। তারপরে আবার দেখেন বাদ বাকি আপনার যেই বডি, কর্নু, বাদ বাকি আপনার যেই ইউটেরাসের লিম্ফ্যাটিক্সটা, সমস্ত প্রত্যেকটা জায়গার লিম্ফ্যাটিক্স কিন্তু আলাদা আলাদা করে আপনার এক্সপ্লেনেশনের মধ্যে অ্যাড করে দেওয়া আছে পার ডে। এবং প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে আপনার অ্যান্সারটা কেন প্যারা অ্যাওর্টিক, যেহেতু ইউজুয়াল সাইটটা হচ্ছে ফান্ডাস এবং আপার বডি, এর জন্যই আপনার অ্যান্সারটাও কিন্তু হচ্ছে প্যারা অ্যাওর্টিকই হবে। এখানে অপশনস আপনার এই অপশনস, সিমিলার অপশনসও থাকতে পারে, আবার ডিফিকাল্ট করে এই তিনটা অপশন যে আমরা লিখে দিলাম প্রি প্যারা এক্সটার্নাল আইলিয়াক, এভাবেও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, আপনি যদি এই কোয়েশ্চেন এবং এক্সপ্লেনেশনটা ভালো করে আপনার পড়া থাকে, বুঝা থাকে, আপনার এখান থেকে কিন্তু ইনশাল্লাহ 2 মার্কস আপনি উঠাই নিয়ে আসতে পারবেন পরীক্ষাতে। আচ্ছা, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাব। নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে, একটা পোস্ট মেনোপজাল লেডির সালপিঙ্গো উফরেক্টমির সময় কোন স্ট্রাকচারের ইনজুরি হইতে পারে? কোন স্ট্রাকচারের ইনজুরি হতে পারে? কি করলাম আমরা? সালপিঙ্গো উফরেক্টমি মানে সালপিংস কাটছি। আসেন আমরা একটু ছবি বানাই একটা। এই হচ্ছে আপনার টিউব, এই হচ্ছে আপনার ওভারি। আচ্ছা, আসেন হচ্ছে আমরা সালপিঙ্গো উফরেক্টমি করলাম, স্ট্রাকচার গুলা দেখি। আসেন কি কি অপশনসে বলেছে। প্রথমেই বলছে যে স্ট্রাকচার ইনজুরিতে কিন্তু আমি প্রথমেই বলে ফেলতে পারলাম না, এর আগের দুইটা কোয়েশ্চেনে কিন্তু আমরা অ্যান্সার মোটামুটি কাছাকাছি যেতে পারছিলাম অপশন না দেখেও, কিন্তু এখানে বলতে পারলাম না কেন? কারণ হচ্ছে গিয়ে স্ট্রাকচার এখন কোনটা আপনি ইনজুরি করেছেন সেটা ডিপেন্ড করবে আপনার অপশন গুলার উপর। কারণ হচ্ছে আমার প্রথমেই মাথায় আসতে হবে স্যালপিংস এবং আমার ওভারি, এদের আশেপাশের স্ট্রাকচার গুলা কারা কারা আছে, এইটা আমি চিন্তা করবো, এবং আমার অপশন যে কি কি আছে এইটা চিন্তা করে আমি মূলত এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবো। তাহলে আসেন দেখি। প্রথমে বলছে ব্লাডার। ব্লাডার কোথায় থাকে? এটা যদি আপনার উপরের দিকে থাকে, আমরা জানি এখানে ইউটেরাস আছে, তারপরে নিচে ভাজাইনা আছে, এইটার সামনে এইখানে ব্লাডার আছে। তাহলে আমি স্যালপিঙ্গো ওফোরেক্টমি করার সময় আমার ব্লাডার ইনজুরি হওয়ার চান্সেস ভেরি নেগলিজিবল টু অলমোস্ট নীল। হ্যাঁ, আমার ওভারই কাজ করতে যে আমি কখনো ব্লাডারকে ইনজুরি করব না, তাহলে দিলাম কেটে। আসেন ইউরেটার। আচ্ছা, এইটা একটা স্ট্রাকচার, এটাকে আমরা হোল্ড রাখি, হ্যাঁ রাখলাম হোল্ড। কিডনি, কিডনি ভাই বহুত উপরে, কিডনি হচ্ছে আমার লেফট, মানে কিডনি হচ্ছে আমার লাম্বার রিজিয়নে, রাইট লেফট লাম্বার রিজিয়নে। আর কোথায়? আমার ফ্যালোপিয়ান টিউব আর ওভারি, এরা হচ্ছে পেলভিসের মধ্যে। তাইলে কিডনি একদম বাদ। ওভারিয়ান লিগামেন্ট। আচ্ছা, ওভারিয়ান লিগামেন্টটা হচ্ছে কি আমার বরাবর এই ওভারির সাথে এই ইউটেরাসের মধ্যে লাগানো আছে, এটাকে আমরা হোল্ড রাখি। আচ্ছা, রাউন্ড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট ইউটেরাসের সাথে বাহিরে, এটা কাটা বাদ। এখন তাইলে আমার মাথার মধ্যে ঘুরতেছে কোন স্ট্রাকচারের আমি ইনজুরি করতে পারি, ওভারিয়ান লিগামেন্ট নাকি হচ্ছে গিয়ে ইউরেটার। মাথায় রাখবেন, যাকে আমি ক্ল্যাম্প করব, যাকে আমি কাটবো, কনসিয়াসলি যাকে আমি কাটবো, কনসিয়াসলি যাকে আমি ক্ল্যাম্প করব, যাকে আমি ধরে রাখবো, তাদেরকে কিন্তু আমি ইনজুরি করছি না, তাদেরকে আমি কনসিয়াসলি ক্ল্যাম্প করতেছি। মানে ধরেন আপনি যখন স্যালপিঙ্গো উফরেক্টমি করবেন, আপনি ইউটেরাসটা মনে করেন আপনি ইউটেরাস রেখে দিচ্ছেন, কারণ এখানে আমরা কিন্তু বলি নাই যে আমরা
টিএইচ উইথ স্যালপিঙ্গো ওফারেক্টমি করছি সেটা কিন্তু বলি নাই, আমরা বলেছি যে হচ্ছে কি আমরা শুধু স্যালপিঙ্গো ওফারেক্টমি করছি। তো ইউটেরাসটা আমি ধরে নিলাম, ইউটেরাসকে আমরা রেখে দিচ্ছি। তাহলে ইউটেরাসকে যদি আমি রেখে দিতে চাই সেই ক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু এখানে ওভারিয়ান লিগামেন্টটাকে ক্ল্যাম্প করে নিব, ক্ল্যাম্প করে নিব। তা নাইলে এখান থেকে খামাখা যখন আপনি টানাটানি করবেন এখানে স্ট্রাকচার এই কর্ণ পর্যন্ত ছিঁড়ে যায়, তারপরে ওখান থেকে ব্লিডিং হওয়া শুরু করবে। তো আমরা এই রিস্কটা অবশ্যই নেই না। আমরা যখন স্যালপিঙ্গো ওফারেক্টমি করব, শুধু স্যালপিঙ্গো ওফারেক্টমি, তখন অবশ্যই আমরা এই জায়গাটাকে ক্ল্যাম্প করে নিব। ক্ল্যাম্প করে লাইগেট করে তারপরে আমরা হচ্ছে স্যালপিংস আর ওভারিকে ফালাই দিব। তাইলে আমি ওভারিয়ান লিগামেন্টকে কি করলাম, কনসিয়াসলি নিজের থেকে ক্ল্যাম্প করে লাইগেট করে দিলাম, ওকে আমি ইনজুরি করি নাই। তাইলে দেখেন আরেকটা স্ট্রাকচার যেটা বাকি থাকে, তাহলে আমরা এই ওভারিয়ান লিগামেন্টকে বাদ দিয়ে দিলাম। এখন যেটা বাকি থাকে ইউরেটার। ইউরেটার সম্পর্কে আমরা কি জানি? ইউরেটারটা হচ্ছে আপনার এই যে ওভারি, ওভারিয়ান ফসা, ওভারি যে জায়গাটাতে শুয়ে আছে লেটারাল পেলভিক ওয়ালে, এটাকে বলে ওভারিয়ান ফসা। তাহলে এই ওভারিয়ান ফসার পোস্টেরিয়ার বাউন্ডারি কিন্তু তৈরি করে ইউরেটার। একদম পিছনে, ওভারির পিছনে থাকে হচ্ছে ইউরেটার। তাহলে আপনি যখন ইউরেটার নিয়ে, যখন আপনি ওভারি নিয়ে কাজ করবেন, ওফোরেক্টমি যখন আপনি করবেন, তখন এইটার খুব কাছাকাছি থাকা স্ট্রাকচারের নাম হচ্ছে ইউরেটার, যাকে আপনি অ্যাক্সিডেন্টালি ইনজুরি করে দিয়ে আসতে পারেন। তাহলে এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কিন্তু হচ্ছে ইউরেটার which may be injured during salpingo-oophorectomy। আশা করি এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পেরেছি। এই কথাগুলাই দেখবেন আপনাদের এই যে এক্সপ্লেনেশনের মধ্যে সুন্দর করে কিন্তু পার্লের মধ্যে এগুলা লিখে দেওয়া আছে, যে হচ্ছে কি আপনি যখন ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টকে যখন আপনি ক্ল্যাম্প করবেন, ইনফান্ডিবুলো পেলভিক কোথায়? এই জায়গাতে, বুঝছেন? এই যে এখানে এই যে এই জায়গাতে ছিল হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, এরকম একটা জায়গাতে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট থাকে। তাহলে ইনফান্ডিবুলোকে যখন আপনি ক্ল্যাম্প করতেছেন, এইটার পিছনে থাকে হচ্ছে ইউরেটার। তখন এই ইনফান্ডিবুলো পেলভিককে ক্ল্যাম্প করার সময় তখন আপনার ইউরেটারের ইনজুরি হইতে পারে। আবার এই সিমিলার কথাটাই যখন আপনি ইউরেটারিক ইনজুরি এই টপিকটা যখন আপনি পড়েন, ইউরেটারিক ইনজুরি পড়ার সময় কিন্তু আপনি পড়েন যে ডিউরিং দি অ্যাট দি পেলভিক ব্রিম, যখন আপনি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট নিয়ে কাজ করেন তখন ইউরেটারের ইনজুরি হইতে পারে। সোজা কথা, আপনি দুইটা জায়গাতেই, একটা হচ্ছে ইনফান্ডিবুলো পেলভিককে ক্ল্যাম্প করার সময় ইউরেটারের ইনজুরি পড়তেছেন, আবার ইউরেটারিক ইনজুরি পড়ার সময় আপনি একটা সাইট হিসেবে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টকে পড়ছেন। তাহলে আশা করি এক্সপ্লেনেশনটা পড়লে আপনার দুই দিক থেকেই কিন্তু পড়াটা কভার হয়ে যাবে। যখন পড়বেন একটু জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো দাগায় ফেলবেন এই জায়গা থেকে। ইউরেটারিক ইনজুরি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপনাদের পরীক্ষাতে ইনভ্যারিয়েবলি এই টপিকটা থেকে প্রশ্ন আসে। সো এই কোয়েশ্চেনটা মানে একদম এই টাইপের কোয়েশ্চেন গুলা, ইনজুরি টাইপের কোয়েশ্চেন বা হচ্ছে ক্লিনিক্যাল, আমরা যে কোয়েশ্চেন গুলো আজকে আলোচনা করতেছি সবই কিন্তু মোরালেস সিনারিও বেসড ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, যেগুলো ধরেন আর কি মানে আমাদের সলভ করতে গেলে আপনার যদি প্রিপারেশন না থাকে, যদি প্র্যাকটিস না থাকে, হঠাৎ করে আপনার কষ্ট মনে হবে আল্লাহ এত ডিফিকাল্ট কোয়েশ্চেন কেন। কিন্তু আপনি যদি এগুলো যদি আপনার প্র্যাকটিসের মধ্যে রাখেন, যদি পড়াশোনার মধ্যে থাকে, আপনি যদি কোয়েশ্চেন গুলো দেখতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন এই কোয়েশ্চেন গুলো ডিফিকাল্ট লাগবে না। আসেন আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, যে একটা ফিমেইলের আপনি নর্মাল ভেজিনাল ডেলিভারি করলেন বা হলো, নর্মাল ভেজিনাল ডেলিভারি হলো, তারপরে পেশেন্ট ডেভেলপড পোস্টপার্টাম হেমারেজ অ্যান্ড সার্ভাইকাল টিয়ার ওয়াজ ডেভেলপড। আচ্ছা, সার্ভাইকাল টিয়ার হয়েছে, এই কারণে তার পিপিএইচ হয়েছে। কোয়েশ্চেন হচ্ছে হুইচ আর্টারি ওয়াজ ইনজোর্ড। আচ্ছা, তাহলে প্রশ্ন খুবই সহজ। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা জানি পিপিএইচ এর একটা ভেরি ইম্পর্টেন্ট কজ, হ্যাঁ 20% ক্ষেত্রে পিপিএইচ কিন্তু হয় ডিউ টু ট্রমা। ট্রমা মানে ইনজুরি। কার ইনজুরি? দেখা যায় যে সার্ভাইকাল টিয়ার হচ্ছে এমন একটা ইনজুরি, কিছু কিছু ইনজুরি মানে পিপিএইচ এর আপনার যে ট্রমাটিক কজের মধ্যে আপনার পেরিনিয়াল ইনজুরি থাকতে পারে, ভেজাইনাল ইনজুরি থাকতে পারে বা সার্ভাইকাল ইনজুরি থাকতে পারে। এদের মধ্যে সার্ভাইকাল টিয়ার হচ্ছে এমন একটা ইনজুরি যেখান থেকে পুরো গল গল করে রক্ত বের হয়, বুঝছেন? মানে পিপিএইচ এ তখন আপনি দেখবেন যে মানে চোখে ধান্দা লেগে যাবে, এত পরিমাণে ব্লিডিং হয় যদি সার্ভাইকাল টিয়ার হয়। যে কারণে এটাকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে ধরে নেই অফ পিপিএইচ। সার্ভাইকাল টিয়ার হলে একদম মানে ভেসে যায়, বুঝছেন, একদম জাস্ট ইন্ট্রাটাস দিয়ে ভেসে যায়, কিছু দেখাও যায় না কোথায় টিয়ার হয়েছে, এটা বুঝতে বুঝতেই অনেক সময় পার হয়ে যায়, কারণ খুঁজে পাইতেও তো কষ্ট হয়ে যায়, এত ব্লিডিং হতে থাকে। তো যাই হোক, এখন প্রশ্ন করেছে যে সার্ভাইকাল টিয়ার হলো, সিনারিওর মানে হচ্ছে সার্ভাইকাল টিয়ার হলো কোন আর্টারির ইনজুরি হয়েছে। সার্ভাইকাল টিয়ারে মানে সার্ভিক্সের সাপ্লাই দেয় এমন কোন আর্টারির ইনজুরি হয়েছে। তাহলে আসেন আমরা একটু অপশনস গুলো আগে দেখি, কারণ আমরা জানি সার্ভিক্সকে কিন্তু আপনার সাপ্লাই দেয় হচ্ছে টোটাল। আচ্ছা, এই যে অপশনস এর মধ্যে এসে গেছে, আসেন দেখি। অপশন গুলার মধ্যে বলছে অ্যাজাইগাস আর্টারি অফ ভাজাইনা, ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, সুপেরিয়র ভেসিকাল আর্টারি এবং সার্কুলার আর্টারি টু দি সার্ভিক্স। এদের মধ্যে আপনার ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি এবং সার্কুলার আর্টারি টু দি সার্ভিক্স, এরা দুইজনই আপনার সার্ভিক্সকে সাপ্লাই দেয় এবং এরা দুইজনই
ইউটেরাইন আর্টারির ব্রাঞ্চেস, খুবই ইম্পর্টেন্ট দুটো ব্রাঞ্চ, যারা দুইজনই হচ্ছে আপনার সার্ভিক্সকে সাপ্লাই দিয়ে থাকে। তাইলে দেখেন এখানে বাদ বাকি যে অপশনগুলো, এগুলাকে আপনি ইজিলি বাদ দিয়ে দিতে পারছেন যে এরা আপনার সার্ভাইকাল টিয়ারের পিপিএইচ ঘটাচ্ছে না। তাহলে এই দুইজনের মধ্যে কোনজন এখন অ্যান্সার হবে? আমি তো জানি যে দুইজনই হচ্ছে আপনার সার্ভিক্সকে সাপ্লাই দেয়। তাহলে এখন আসেন আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে আপনাদের অ্যান্সার ট্যান্সার এখনই দেখেন না, আসেন আগে ছবি দেখি, তারপরে হচ্ছে আমরা অ্যান্সারটা নিজেরাই বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ইউটারাসের ছবি, বুঝছেন? ইউটারাসের এই যে আমরা হচ্ছে এটাকে স্যাজাইটাল স্যাজাইটাল সেকশন করে পাশ থেকে দেখতেছি। হ্যাঁ, এরকম পাশের ভিউ আমরা দেখতেছি ইউটারাসের। তাহলে পাশের ভিউ যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমি একদম ইউটারাসের, এটা আমি লেটারাল বর্ডারটা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে কর্ণ, যেখানে ইউটেরাইন টিউব ঢুকছে সামনে, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার, এটা অ্যান্টেরিয়ার, এটা পোস্টেরিয়র। সামনে এটা হচ্ছে আপনার রাউন্ড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট এখান থেকে বের হয়, আর এখানে হচ্ছে ওভারিয়ান লিগামেন্টটা শেষ হয়। এইটা হচ্ছে আপনার এই যে সার্ভিক্সের লেভেলে ইউটেরাইন আর্টারি উঠতেছে। এইটা হচ্ছে গিয়ে আপনার ইউরেটার এখান দিয়ে আর কি এরকম করে সোজা সামনে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই দেখেন, এই যে আপনার ইউটেরাইন আর্টারিটা উঠলো, ইউটেরাইন আর্টারির আমরা বলেছি যে দুটো ব্রাঞ্চ আছে যারা কিনা সার্ভিক্সকে সাপ্লাই দেয়। সামনের দিকে দেখেন, এই যে সামনের দিকে হচ্ছে আপনার সার্কুলার আর্টারি, আর এই যে পিছনের দিকে একটা, পিছনের দিকে ওই যে সার্কুলার আর্টারি, আর এই যে হচ্ছে কি আপনার নিচের দিকে, এখানে আসলে ভালো করে এটা মার্ক করে নাই, এই নিচের দিকে এই এরিয়াটা থেকে এখান দিয়ে নামতে থাকে হচ্ছে কি আপনার ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি, এখান দিয়ে নামতে থাকে হচ্ছে ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি। এখন আপনি জানেন যে দুটো আর্টারি আপনার সার্ভিক্সকে ব্লাড সাপ্লাই দেয়। যখন আপনার সার্ভাইকাল টিয়ার হয় বা ইনজুরি হয়, তখন যেটা হয় যে হচ্ছে আপনার, এখন যদি আমি সামনে দিয়ে আপনাদেরকে একটা ছবি দেখাই, সামনে দিয়ে বলতে মনে করেন পার্স স্পেকুলাম ছবি আমরা দেখতেছি, এটা হচ্ছে আপনার অস, এক্সটার্নাল অস, এইটা হচ্ছে সার্ভিক্স, বুঝছেন? এটা তো আপনি পার্স স্পেকুলাম কি দেখবেন? গোল্লাটা, আপনি তো হচ্ছে জাস্ট মুখটা দেখতেছেন। পার্স স্পেকুলাম মানে রুগীকে ডর্সাল পজিশনে রাখছেন, আপনি ভেজাইনার মাঝখান দিয়ে যায় সার্ভিক্সকে এই অবস্থায় দেখতে পাবেন। সাধারণত আমাদের টিয়ার গুলা হয় হচ্ছে এই লেটারাল জায়গাটাতে, এই জায়গাটাতে টিয়ার হয়, এই জায়গাটাতে টিয়ার হয় দুইটা বাইলেটারালি আমাদের, মানে এই পয়েন্ট গুলা হচ্ছে গিয়ে মোর প্রোন টু ইনজুরি, এবং এই জায়গাতে হচ্ছে গিয়ে আপনার সাপ্লাই দেয়, এখান দিয়ে নামতে থাকে হচ্ছে এই যে যে আমি যে ছবিটা বানানোর চেষ্টা করতেছিলাম, এখান দিয়ে নামতে থাকে হচ্ছে আপনার ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি। সার্কুলার আর্টারি যেটা, এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে কি আপনার সার্ভিক্সের চারপাশ দিয়ে এরকম এরকম করে চলে যায়, বুঝছেন? সার্কুলার আর্টারিটা হচ্ছে এভাবে সার্ভিক্সের চারপাশে সার্কেল সার্কেল করে সাপ্লাই দেয়, আর ডিসেন্ডিং সার্ভাইকালটা হচ্ছে গিয়ে সার্ভিক্সের দুই পাশ দিয়ে নিচে নামতে থাকে। তো যেহেতু এরা নিচে নামতে থাকে, আপনার যখন ইনজুরিটা হয় সার্ভাইকাল টিয়ার হয়ে, যখন যে পিপিএইচটা হচ্ছে সার্ভাইকাল টিয়ারের কারণে, ওই সার্ভাইকাল টিয়ারটা দেখা যায় যে সাধারণত আপনার এই যে লেটারালি হয়, দুই পাশে দিয়ে হয়, এবং তখন দেখা যায় কোন আর্টারিটা নষ্ট হয় বা কোন আর্টারিটা ছিঁড়ে, অ্যান্সারটা হচ্ছে ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি, ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি। এই জন্য এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু হচ্ছে অপশন বি, ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি। আশা করি এই জায়গাটা আপনাদেরকে আমি একটু হলেও বুঝাইতে পারছি। হ্যাঁ, আসলে এগুলো আপনাদের যত বেশি এক্সপোজার, মানে যখন আপনাদের ক্লিনিক্যাল এক্সপোজার গুলো হবে না, আপনি যখন ট্রেনিং শুরু করবেন ইনশাল্লাহ জানুয়ারিতে পাশ করে, যে তখন দেখবেন কিন্তু যে হচ্ছে কি এইগুলা তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি তখন চোখে দিয়ে দেখবেন এবং তখন চোখের সামনে ভাসবে। এখন আসলে এই সমস্ত অ্যানাটমি, ইউটেরাসটাকে এভাবে দেখতেই হয়তো আপনার একটু কষ্ট লেগে যাচ্ছে যে ইউটেরাসটা আবার এভাবে দেখতে কিরকম করে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে এগুলো আপনি যত চোখ দিয়ে দেখবেন, যত হচ্ছে গিয়ে আপনি একটু ইমাজিন করার চেষ্টা করবেন যে আপনি আপনার ইন্টার্নশিপে বা হচ্ছে গিয়ে আপনি যখন আপনার যদি কোথাও ট্রেনিং থেকে থাকে বা ইন্টার্নশিপের সময়, ব্লকের সময়, আপনার ওয়ার্ড করার সময়, তখন কিন্তু আপনি কিছু কিছু জিনিস তো দেখেছেন, ভ্যাজাইনাল ডেলিভারি দেখেছেন, পিপিএইচ যখন হয় তখন দেখেছেন, সার্ভিক্সকেও তো মনে হয় দেখছেন, স্পেকুলাম টেকুলাম দিয়ে সার্ভিক্স দেখেছেন, এগুলো দেখেছেন। একটু রিকল করে করে আপনি ইমাজিন করার চেষ্টা করবেন যে এইটা কিন্তু সার্ভিক্সটা কিন্তু আমার পার্স স্পেকুলাম এরকম দেখা যায়, এটা হচ্ছে অস, আর চারপাশে গোল্লাটা হচ্ছে সার্ভিক্স। যাই হোক, আসেন আমরা এর পরের কোয়েশ্চনটাতে যাই। একটা পেশেন্টের ল্যাপারোস্কোপিক সালপিঙ্গো ওভারেক্টমি হলো ফর ওভারিয়ান টিউমার, পেশেন্ট দেন ডেভেলপ সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড শক ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড, হুইচ ভেসেল ওয়াজ ইনজর্ড। সহজ জিনিস, স্যালপিঙ্গো ওভারেক্টমি হয়েছে, স্যালপিঙ্গো ওভারেক্টমি আবার পুরাতন, স্যালপিংস এবং ওভারি, স্যালপিংস এবং ওভারিকে আপনি কেটে ফেলছেন। তারপর থেকে রোগীর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া এবং
শক ডেভেলপ করে গেছে কোথায়? পোস্ট অপ পিরিয়ডে। পোস্ট অপ পিরিয়ড মানে কি? আমরা আসলে এখানে বুঝাইতে চাচ্ছি যে আমরা একটা রুগীকে সাধারণত ওটি করার পরে কি করি? ওটি করার পরে কিন্তু দেখা যায় যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমরা রাখি। কতক্ষণ রাখি? মোরাললেস আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কি করি, আমরা দেখেছি যে বাউল সাউন্ড আসা পর্যন্ত, মানে রুগীকে খাওয়ানো পর্যন্ত, বা রুগীর মোটামুটি আমরা যতক্ষণ বুঝি যে হচ্ছে রুগী আমার হেমোডাইনামিক্যালি স্টেবল আছে, রুগী হচ্ছে এখন মুখে খাওয়া শুরু করতে পারছে, বাউল সাউন্ড এসে গেছে, তখনই কিন্তু আমরা রুগীটাকে পোস্ট অপ ওয়ার্ড থেকে নর্মাল ওয়ার্ডে ফেরত নিয়ে আসি। তাহলে এই যে প্রথম দেখা যায় যে আমাদের 4 থেকে 6 ঘন্টা, মূলত হ্যাঁ 4 থেকে 6 ঘন্টাতে, বা হচ্ছে যেগুলো খারাপ রুগী তাদের তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে 12 থেকে 18 ঘন্টা আমরা রাখি, সেটা আলাদা বিষয়। বাট নর্মালি যখন আমরা একটা রুগীকে সালপিঙ্গো ওফরেক্টমি আপনি করছেন ল্যাপারোস্কোপিক্যালি, তাও তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার 4 থেকে 6 ঘন্টা পরে আমার রুগী যদি হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে বা অলসাম ফেরত আসলে আমরা তাকে ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই রুগীকে আপনি ওই প্রথম 4 থেকে 6 ঘন্টার মধ্যেই দেখলেন রুগীর সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে শকে চলে গেছে। তার মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এই টাইমটা নিয়ে এত ডিটেইলসে বলার অর্থ হচ্ছে অল্প একটু সময়ে আমার রুগী সিভিয়ারলি অ্যানিমিক হয়ে গেছে, রুগীর শক ডেভেলপ করে গেছে, হাইপোভলিমিক, বা আমার এখানে সরাসরি হেমোরেজিক শক ডেভেলপ করছে। কোন ভেসেলের ইনজুরি হয়ে গেছে? তাহলে চিন্তা করেন, এমন কোন একটা ভেসেলে আপনার ইনজুরি আপনি করে দিয়ে আসছেন যার যেখান থেকে আপনার একদম হুড়হুড় করে ব্লিডিং হয়েছে, এবং এত পরিমাণে ব্লিডিং হয়েছে যে রোগী হেমোরেজিক শকে পৌঁছে গেছে। তাহলে এটা এমনই কোনো একটা ভেসেল যে কিনা কোনো একটা আইদার মেজর ভেসেল বা মেজর ভেসেলের একটা মেজর ব্রাঞ্চ। এখন আসেন, এইটা আমার মাথায় সেট যে এটা কোনো একটা বড় সড়ো ভেসেল। এখন আসেন কোন জায়গাতে আমি সার্জারিটা করছি। সার্জারিটা করেছি কিন্তু স্যালপিংস এবং ওভারিকে কেটে ফেলে দিয়েছি। তাইলে আমার এই যে ওভারি, ওভারিকে কে ব্লাড সাপ্লাই দেয় আর স্যালপিংস কে কে ব্লাড সাপ্লাই দেয়, এটাই হচ্ছে এখন আমার নলেজ থেকে রিকল করে নিতে হবে। আমার ওভারিকে সাপ্লাই দেয় কে? ওভারিয়ান আর্টারি। ওভারিয়ান আর্টারি কার ব্রাঞ্চ? ওভারিয়ান আর্টারি হচ্ছে ইটস আ ডিরেক্ট ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল আওর্টা। আমরা জানি আমার বডিকে সাপ্লাই তো দিচ্ছে আসলে অ্যাওর্টা, অ্যাওর্টার থেকেই বিভিন্ন রকম ব্রাঞ্চিং হয়, অ্যাসেন্ডিং অ্যাওর্টা বলেন, থরাসিক বলেন, আর হচ্ছে আপনার এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলেন। সোজা কথা আমার পুরো বডির ব্লাড সাপ্লাই তো আসলে অ্যাওর্টা থেকেই আসতেছে, তার থেকে বিভিন্ন ব্রাঞ্চেস, বিভিন্ন ব্রাঞ্চেস থেকে ব্রাঞ্চেস থেকে ব্রাঞ্চেস থেকে ব্রাঞ্চেস থেকে আমি ব্লাড সাপ্লাই পেয়ে থাকি আমার বডিতে বিভিন্ন অর্গানে। তাহলে যেখানে ডিরেক্ট অ্যাওর্টার আমার ব্রাঞ্চ ওভারিয়ান আর্টারি, এই ওভারিয়ান আর্টারি নিয়েই তো আমি কাজ করেছি, তাই না? এই ওভারিয়ান আর্টারিকে আমি ক্ল্যাম্প করেছি। ক্ল্যাম্প, এই কথাগুলো একটু আগে আমরা বলে ফেলছি, তাই না? যে কোনো একটা ভেসেলকে, যে কোনো একটা মানে অর্গানকে যখন আপনি কেটে ফেলবেন তার আগে অবশ্যই আপনার তার ভেসেলকে, আশেপাশের লিগামেন্ট গুলাকে ক্ল্যাম্প করে নিতে হবে। তাহলে আপনি অবশ্যই এখানে ওভারিয়ান আর্টারিকে ক্ল্যাম্প করছিলেন, ক্ল্যাম্প করে সালপিঙ্গো ওফারেক্টমি আপনি করে ফেলছেন। এখন মনে করেন কোনো একটা কারণে আপনি যে ক্ল্যাম্পটা করেছিলেন, মানে আপনি যে লাইগেট করেছেন বা বন্ধ করেছেন, এইটা এখন ছুটে গেছে, আপনার লাইগেচারটা স্লিপ করে গেছে, বা আপনার হয়তো বা তখনই আপনার ভালো মতন আপনার বাইকটা উঠাইতে পারেন নাই, বা ভালো মতন এটাকে আপনি বন্ধ করতে পারেন নাই, সোজা কথা। এখন ওই ভেসেল থেকেই ব্লিডিং হইতে 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 রুগীর পোস্ট অপ ওয়ার্ডেই কিন্তু রুগী সিভিয়ারলি অ্যানিমিয়া ডেভেলপ করে শকে চলে গেছে। তাহলে আমার মাথায় রাখতে হবে যখনই বলছে যে পোস্ট অপ পিরিয়ডে আমার শক হয়ে গেছে, তখনই আমাকে বুঝতে হবে এটা বড় কোনো ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে। আর আমার এই সিনারিও অনুযায়ী আমার বড় ভেসেল হচ্ছে একদম সোজা সাপটা কথা ওভারিয়ান আর্টারি, উইচ ইজ এ ডিরেক্ট ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল আওর্টা। তাহলে আসেন আমরা তারপরে অপশন গুলা দেখি, আমরা অলরেডি অ্যান্সার বলে ফেলছি, তাও আসেন অপশন দেখি। ফিমোরাল ভেসেলস এর সাথে আমার এখানে অবশ্যই সালপিঙ্গো ওফারেক্টমির কোনো সম্পর্ক নাই। ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে হচ্ছে আমার সুপিরিয়র রেকটাল আর্টারি আসে, রেকটামে সাপ্লাই দেয়, রেকটামের সাথে আমার সালপিঙ্গো ওফোরেক্স এর কোনো, সালপিঙ্গো ওফারেক্টমি এটার কোনো সম্পর্ক নাই। মিডল স্যাক্রাল আর্টারি নাই, রেনাল আর্টারি তো ভাই অনেক উপরে লাম্বার রিজিয়নে, ওর সাথেও সম্পর্ক নাই। তাহলে আমার অ্যান্সার একদম চোখ বন্ধ করেই, কিন্তু আমি যদি কিছুই না পারি তাও আমার অ্যান্সার আমি দেখেই বুঝতে পারবো অ্যান্সার হচ্ছে ওভারিয়ান আর্টারি। আচ্ছা, এখানে এই যে আমি অনেকগুলা কথা বললাম, 5 মিনিট ফালায় আপনাদের সাথে অনেক কথা বললাম, এগুলা একদম সুন্দর করে একটা লাইনে, এখানে আপনার 10 সেকেন্ড সময় লাগবে এক্সপ্লেনেশনটা করতে, কিন্তু এই আপনি যে এখন এতগুলা কথা শুনলেন আপনার মাথার মধ্যে গেঁথে গেল যে যে কোনো সিনারিও, শুধু এই সিনারিও না, যে কোনো সিনারিও আপনাকে পরীক্ষার প্রশ্নের দিক যে এরকম এরকম হয়েছে, তারপরে এখন রুগীর শক ডেভেলপ করেছে, বা হচ্ছে যাই ডেভেলপ করুক, আপনি যদি এই লাইন বরাবর যদি আপনি চিন্তা করতে পারেন যে এইভাবে এইভাবে আমি অ্যান্সারটাকে বের করবো, আশা করি যেখান থেকেই প্রশ্ন আসুক আপনি কোয়েশ্চেনটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন পরীক্ষাতে। আসলে আমরা একটু নেক্সট কোয়েশ্চেনটা দেখবো। আমাদের কোয়েশ্চেন ছিল একটা 65-year-old লেডি 15 দিন আগে হিস্টেরেক্টমির হিস্ট্রি দিয়েছে। নাও শি ডেভেলপড ড্রিবলিং অ্যান্ড আর্জ ইনকন্টিনেন্স, উইচ স্ট্রাকচার ইজ মোস্ট লাইকলি ইনজোর্ড। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার রুগীর ড্রিবলিং হচ্ছে
প্রস্রাব একদম ঝরতেছে, সারাক্ষণ 24 ঘন্টা প্রস্রাব ঝরতেছে, এবং আর্জ ইনকন্টিনেন্স হচ্ছে। আর্জ ইনকন্টিনেন্স মানে কি? আর্জ ইনকন্টিনেন্স মানে রুগীর যখনই মনে হচ্ছে যে আমার সুসু লাগছে, সাথে সাথে তার সুসু হয়ে যাচ্ছে। মানে ধরেন আমি এই যে বসে আছি, আপনি বসে বসে বা শুয়ে শুয়ে বা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করছেন, আপনার হঠাৎ মনে হলো একটু সুসু করা দরকার, কিন্তু আপনি এটা মনে করা মাত্রই আপনার সুসু হয়ে গেল। আমাদের তো সাধারণত এটা হয় না। আমাদের যখন মনে হয় আমার সুসু লাগছে, আমরা তারপরে কি করি? আমরা হচ্ছে সময় সুযোগ বুঝে বাথরুমে যাই, প্রপার এক্সপোজার করি, পজিশনিং করি, কমোডে বসে তারপরে আমরা সুসু করি। কিন্তু আর্জ ইনকন্টিনেন্স মানে কি? আর্জ ইনকন্টিনেন্স মানে আমার রুগী মনে হইলো যে সুসু লাগতেছে, সাথে সাথে সুসু হয়ে গেল, এটাই হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। তাইলে আমার রুগীর ড্রিবলিংও হচ্ছে সারাক্ষণ প্রস্রাব ঝরে, আবার যখনই মনে হয় প্রস্রাব লাগতেছে সাথে সাথে প্রস্রাব হয়ে যায়। তাহলে এই দুইটা কন্ডিশন কিন্তু আসলে নর্মালি একসাথে কোএক্সিস্ট করে না। আসলে আমরা অপশনগুলো দেখি কোন কোন স্ট্রাকচারের ইনজুরির কথা বলতেছে। বলেছে যে ইউনিলেটারাল ইউরেটারিক ইনজুরি, এটাকে আমরা হোল্ড রাখি, হ্যাঁ, এটা আমরা একটু পরে বুঝবো। বাইলেটারাল ইউরেটারিক ইনজুরি, যদি দুই পাশের ইউরেটারি ইনজুর্ড হয়ে যায়। আসলে আমরা একটু ব্লাডার টাডার বানাই। এই যে দুইটা ইউরেটার, এই আপনার ব্লাডার, আর এই হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা, এখন যদি দুই পাশের ইউরেটারি ইনজুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ব্লাডারটাই ভরবে না ঠিক মতন। তাহলে আপনার ওই যে একটুখানি সুসু লাগছে, আমার সুসু লাগলেই সুসু হয়ে যাওয়ার যে বিষয়টা, সুসুই তো লাগবে না আপনার, তাহলে আপনি আর্জ ইনকন্টিনেন্স হবে কিভাবে? তাহলে বাইলেটারাল ইউরেটারিক ইনজুরি আমরা বাদ দিলাম। ইউরিনারি ব্লাডার ইনজুরি, আপনার এই ব্লাডারটাই ইনজোর্ড হয়ে গেছে, নষ্ট। তাহলে আপনার যদি ব্লাডারই হচ্ছে আপনার ইনজোর্ড থাকে, তাহলে আপনার ব্যাগটাই মনে করেন ফুটা, হ্যাঁ, যে ব্যাগে আপনি ইউরিন জমাচ্ছেন ব্যাগটাই ফুটা। তাহলে যদি ব্যাগই ফুটা থাকে আপনার, এটা তো ব্যাগটা কোনোদিনই ভরবে না যে আপনি হচ্ছে গিয়ে ফিল করবেন যে ও আচ্ছা আমার ব্লাডারটা ভরছে, আমার একটু সুসু করে খালি করে আসা দরকার। তাহলে যদি ব্লাডারের ইনজুরি হয়, আপনার কখনোই কিন্তু আপনি আর ইনকন্টিনেন্স আপনার ডেভেলপ করবে না। ড্রিবলিং ডেভেলপ করতে পারে, ধরেন ব্লাডারের সাথে, ব্লাডারের পিছনে আপনার ভাজাইনা আছে, যদি আপনার ভেসিকো ভাজাইনাল ফিস্চুলা হয়, সেই ক্ষেত্রে আপনার ড্রিবলিং হতে পারে। ড্রিবলিং নিয়ে আমরা খুব একটা কথা বলছি না, কারণ ড্রিবলিং আসলে অনেক ক্ষেত্রেই হতে পারে। যে কোনো টাইপের ফিস্চুলা হইলেই আপনার রোগীর কিন্তু ড্রিবলিং একটা কমপ্লেইন থাকবে। আমরা এখানে মূলত ফোকাস করছি যে আর্জ ইনকন্টিনেন্স কোন রোগীর ক্ষেত্রে ডেভেলপ করা পসিবল, কার ক্ষেত্রে ব্লাডারটা ফুল হবে এবং ব্লাডার ফুল হওয়া মাত্রই রোগীর মনে হবে যে আমার সুসু করতে হবে এবং সাথে সাথে সুসু হয়ে যাবে। তাহলে আর্জ ইনকন্টিনেন্স নিয়ে যেহেতু আমরা চিন্তা করছি, আর্জ ইনকন্টিনেন্স কিন্তু ব্লাডার ইনজুরির ক্ষেত্রেও হওয়া সম্ভব না। ড্রিবলিং হতে পারে বাট আর্জ ইনকন্টিনেন্স হবে না। বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার ইনজুরি, আচ্ছা যদি আমার ইউরেথ্রার স্ফিংটার গুলা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আর্জ ইনকন্টিনেন্স ডেভেলপ করলেও করতে পারে। হ্যাঁ, ডেভেলপ করলেও করতে পারে, কিন্তু স্ফিংটার ইনজুরির ক্ষেত্রে আমার ড্রিবলিং কিন্তু ডেভেলপ করবে না, কারণ যার স্ফিংটার নষ্ট তার তো সারাক্ষণ ফোটায় ফোটায় প্রস্রাব ঝরবে না। তার হচ্ছে গিয়ে ধরেন যখনই একটু ব্লাডারটা ফুল হয়ে যাবে, তারপরে ধরেন স্ফিংটারটা ধরে রাখতে পারতেছে না, তো স্ফিংটারটা খুলে যাবে এবং পুরাটা যা ভরছে, যা জমা হয়েছে ইউরিনটা, পুরাটা একসাথে বাইরে হয়ে যাবে। তার ক্ষেত্রে সারাক্ষণ ফোটায় ফোটায় প্রস্রাব ঝরবে না। তাহলে বোথ স্ফিংটার নষ্ট, এটাও বাদ। ইউরেথ্রাল ইনজুরি, ইউরেথ্রাল ইনজুরি হইলে আপনার ড্রিবলিংও হবে না, আর্জ ইনকন্টিনেন্সও হবে না, আনটিল এন্ড আনলেস আপনার ইউরেথ্রাল স্ফিংটার নষ্ট হয়। কারণ কি? আপনার স্ফিংটার গুলা, ইউরেথ্রাল স্ফিংটার গুলা তো মোটামুটি একটা এখানে থাকে আর একটা এখানে থাকে। তাহলে আপনার যদি এটার নিচে কোথাও ইনজুরি হয়, ইউরেথ্রাল ইনজুরির কারণে আপনার এই যে ভিতরে কিছু হবে না, আপনার ইউরেথ্রাল ইনজুরি হইলে কি হবে? আপনার ইউরিনারি রিটেনশন হইতে পারে, আপনার হচ্ছে গিয়ে হেমাচুরিয়া হইতে পারে, এগুলা হচ্ছে ইউরেথ্রাল ইনজুরিতে হবে, বাট নট আর্জ ইনকন্টিনেন্স অর ড্রিবলিং। তাহলে এটাও বাদ। এখন আসেন, যদি আমার ইউনিলেটারাল ইউরেটারিক ইনজুরি হয়, সেই ক্ষেত্রে কি হবে? আসেন আমরা এইবার এটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এই যে আপনার ব্লাডার, এটা হচ্ছে ইউরেটার, হুম, ব্লাডার আর ইউরেটার। এখন একটা ইউরেটার যদি আপনার নষ্ট হয়ে যায়, মনে করেন এই ইউরেটারটা হচ্ছে আপনার পিছনে ভ্যাজাইনার সাথে ফিস্চুলা তৈরি করছে, যেহেতু একটা হিস্ট্রি অফ হিস্টেরেক্টমি আছে, পিছনে ইউটেরাস তো নাই, তাহলে মনে করেন আপনার পিছনে যে ব্লাডার আছে, যখন আপনি ইউটেরাস নিয়ে কাজ করছিলেন তখন আপনি বোথ ইউরেটার অ্যান্ড ভ্যাজাইনাকে ইনজুরি করে দিয়ে আসছেন সামহাও। তাহলে কি হচ্ছে? এখন আপনার এই যে ইউরেটারের সাথে আপনি ভ্যাজাইনার একসাথে যে কানেকশন তৈরি করে দিয়ে এসেছেন, ইউরেটার ও ভ্যাজাইনাল ফিস্চুলা, এই ফিস্চুলার কারণে আপনার ভ্যাজাইনা দিয়ে কনস্ট্যান্টলি ড্রিবলিং হবে। এই ইউরেটারের উপরে কি আছে? একটা কিডনি আছে, এই কিডনি থেকে কনস্ট্যান্ট ইউরিন প্রোডাকশন হচ্ছে। তাহলে এই ইউরিনটা সমানে আপনার ওই ইউরেটারের মাধ্যমে, ইউরিনটা সমানে ইউরেটারের মাধ্যমে ভ্যাজাইনাতে আসবে, এবং ভ্যাজাইনাতে তো কোনো স্ফিংটার নাই, কোনো কিছু দিয়ে বন্ধ করা নাই আপনার ইউরিনটা। তাহলে যে ইউরিনটাই কিডনি থেকে প্রোডাকশন হয়ে আসছে, ওটা ইউরেটার হয়ে সোজা ভ্যাজাইনা হয়ে সারাক্ষণ প্রস্রাবটা ঝরতেছে, হইলো আপনার ড্রিবলিং, একটা সাইডের ইউরেটারি ইনজুরির কারণে।
আরেকটা সাইডের ইউরেটার তো নর্মাল, সে তো ভালো আছে, তার তো কোনো সমস্যা নাই। তাহলে এই পাশের কিডনির থেকে যে ইউরিনটা প্রোডাকশন হচ্ছে, এই ইউরিনটা সরাসরি আরেকটা ভালো ইউরেটার দিয়ে আপনার ভালো ব্লাডারে আসতেছে, ইউরিন সময় মতন জমা হচ্ছে। সময় মতন জমা হওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা আপনার নিউরোলজিক্যাল কজ বা অন্য কোনো আরেকটা সাইকোলজিক্যাল কজের কারণে, যেগুলা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্সের কজ, অন্য কোনো একটা কজের কারণে আপনার আর্জ ইনকন্টিনেন্স ডেভেলপ করছে, এবং তখন হচ্ছে গিয়ে রুগীর আর্জ ইনকন্টিনেন্সে যখনই আপনার ব্লাডারটা ফুল হচ্ছে মোটামুটি, তখনই সাথে সাথে আপনার পুরাটা ব্লাডার খালি হয়ে যাচ্ছে। যেহেতু হচ্ছে গিয়ে আপনার এই পাশের ইউরেটারও ভালো, কিডনিও, ইউরেটারও ভালো, ইউরিনারি ব্লাডারও ভালো, এবং আপনার ইউরেথ্রাও ভালো, তাহলে এই পাশ দিয়ে হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, আর আরেকটা যেটা আপনার নষ্ট ইউরেটার বা হচ্ছে ইনজিওর্ড ইউরেটার, সেইটা দিয়ে হচ্ছে আপনার ড্রিবলিং অফ ইউরিন। তাহলে এই দুইটা কন্ডিশনই কো এক্সিস্ট করতে পারে একমাত্র ইউনিলেটারাল ইউরেটারিক ইনজুরি অথবা ইউরেটারো ভাজাইনাল ফিস্চুলার ক্ষেত্রে এই কন্ডিশনটা কো এক্সিস্ট করা সম্ভব। আশা করি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। এখানে এতগুলা কথা আমি বললাম, এগুলা জাস্ট দুইটা লাইনে এখানে সুন্দর করে এক্সপ্লানেশনের মধ্যে লিখে দেওয়া আছে। আচ্ছা, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলবো। Radical hysterectomy. In radical hysterectomy, there will be exposed broad ligament and also transverse cervical ligament. During performing operation, which structure is more injured? আচ্ছা, যখন আপনি হিস্টেরেক্টমি করছেন তখন ব্রড লিগামেন্ট এবং কার্ডিনাল লিগামেন্ট দুইটাই এক্সপোজড হচ্ছে। কোয়েশ্চেন হচ্ছে কোনটা অপারেশন করার সময় কোন স্ট্রাকচারটা বেশি ইনজর্ড হবে। খেয়াল রাখেন স্ট্রাকচার গুলোর নাম কি কি বলছে, ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার, ইউটেরাইন আর্টারি এবং পেলভিক প্লেক্সাস। এই প্রশ্নটার উত্তর খুবই 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 সহজ। যেই স্ট্রাকচারটা আপনার বোথ ব্রড লিগামেন্ট এন্ড ট্রান্সভার্স লিগামেন্টের মধ্যে থাকবে, ইউটেরাসের খুব কাছাকাছি থাকবে, সেই স্ট্রাকচারটাই হচ্ছে মোর কমনলি ইনজর্ড হবে। তাইলে এখন আসেন আমরা দেখি প্রথম যে স্ট্রাকচারটার নাম বলছে ইউরেটার। ইউরেটারটা কি? ইউরেটারটা হচ্ছে আপনার ব্রড লিগামেন্টের মধ্যে থাকে হচ্ছে আমার টার্মিনাল পার্ট অফ ইউরেটার, আর কার্ডিনাল লিগামেন্টের মধ্যে থাকে হচ্ছে আমার ডিস্টাল পার্ট অফ ইউরেটার। ডিস্টাল পার্ট অফ ইউরেটার, তাহলে ইউরেটারের টার্মিনাল পার্ট হচ্ছে ব্রডে, আর ডিস্টাল পার্টটা হচ্ছে থাকে আপনার কার্ডিনাল লিগামেন্টের মধ্যে। তাহলে দুইটা লিগামেন্টের মধ্যে অবস্থান থাকে আমার ইউরেটারের, এবং সার্ভিক্স থেকে আমার ইউরেটার কতটুকু দূরে থাকে? 1.5 সেন্টিমিটার লেটারাল থাকে টু দি সার্ভিক্স অ্যাট দি লেভেল অফ ইন্টারনাল অস। তার মানে যখন আপনি হিস্টেরেক্টমি করতেছেন, যখন আপনি এই যে হিস্টেরেক্টমি যখন করতেছেন, এই সার্ভিক্স থেকে এই যে 1 সেন্টিমিটার ছোট্ট একটু জায়গা, এতটুকু দূরে মাত্র আপনার ইউরেটারটা থাকে। তাহলে দেখেন ইউরেটারটা কত কাছে থাকে, এবং দুটো লিগামেন্টের মধ্যে দিয়েই কিন্তু আপনার এই ইউরেটারটা পাস করছে। তাহলে সব থেকে বেশি ইনজুরি হওয়ার চান্সেস কিন্তু এই ইউরেটারের। বাদ বাকি যেগুলো, এগুলো আসলে আমাদের অপশন গুলা দেওয়ার জন্য তাই দেয়া হয়েছে, কিন্তু আশা করি যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাদের সবার কাছে খুবই ইজিলি আপনারা হচ্ছে এই কোয়েশ্চেন বা এই টাইপের কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করতে পারবেন। যে হচ্ছে হিস্টেরেক্টমির সময় যদি বলে ব্রড লিগামেন্টের ইনজুরি হয়েছে, কোন স্ট্রাকচার ইনজুরি হওয়া বেশি পসিবল? ইউরেটার। যদি বলে যে কার্ডিনাল লিগামেন্টের আপার সেগমেন্টে ইনজুরি হয়েছে, কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে বা চান্সেস অফ ইনজুরি বেশি থাকে? অ্যান্সার ইউরেটার। যদি বলে যে সার্ভিক্সের আশেপাশে কোনো একটা স্ট্রাকচার ইনজুরি হয়েছে হিস্টেরেক্টমির সময়, কোন স্ট্রাকচার ইনজুর্ড? ইউরেটার। আশা করি তিনোটার অ্যান্সারই হচ্ছে ইউরেটার, আর এইখানে তো আপনার তিনোটাকে কম্বাইন করে একসাথে দিয়েছে, তো এগুলো যদি আলাদা আলাদা করেও আপনার পরীক্ষায় প্রশ্ন আসে, আপনাদের অ্যান্সার কিন্তু ইউরেটার হবে। আচ্ছা, আশা করি এই কোয়েশ্চেনটা আপনাদের জন্য হচ্ছে গিয়ে আমি একটু ইজিলি এক্সপ্লেইন করতে পেরেছি। আর এই যে এতগুলা কথা আমি বলি, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যে এতগুলা করে কথা বলি, এগুলা কিন্তু খুব ছোট্ট করে কনসাইজ করে আপনার পারলে দেওয়া আছে। সো এই যে আমার কথা শুনতে আপনাদের হয়তো বা ঘন্টাখানেক সময় পার হয়ে যাবে, 50 মিনিট থেকে 60 মিনিট সময় চলে যাবে, কিন্তু আপনার পার্ল করতে কিন্তু এই যে কয়টা কোয়েশ্চেন আমি আলোচনা করবো, পার্ল করতে কিন্তু এত সময় লাগবে না। আপনি কম সময় এফেক্টিভলি কিন্তু বেটার প্রিপারেশন নিতে পারবেন। জাস্ট এক্সপ্লেনেশন গুলো একটু দাগায় দাগায় পড়বেন যখন পড়বেন। হ্যাঁ, আসেন আমরা একটু নেক্সট কোয়েশ্চেনটা দেখবো। যে একটা 18-year-old লেডি গাইনি ওপিডি তে আসছে উইথ হিস্ট্রি অফ নর্মাল ভেজাইনাল ডেলিভারি 15 days ago। 15 দিন আগে নর্মাল ভেজাইনাল ডেলিভারি হয়েছে। এখন রুগীর অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে। হোয়াট ইজ দি মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? আচ্ছা, ডায়াগনোসিস জানতে চেয়েছে। আসেন আমরা একটু অপশন গুলা দেখি, তাহলে বুঝতে পারবো কি জানতে চাচ্ছে। আচ্ছা, ডায়াগনোসিস জানতে চেয়েছে, কিন্তু এখানে ইনজুরির কিছু কথাবার্তা বলেছে। প্রথমে বলেছে আপনার ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের ইনজুরি হয়েছে, বা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, বা বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের ইনজুরি হয়েছে, বা পেলভিক ফ্লোরের ইনজুরি হয়েছে, বা বলেছে লাস্টে যে
লেভেটর অ্যানাই মাসেলের ইনজুরি হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন, যে হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেনে কি বলতেছে। কোয়েশ্চেনে বলতেছে যে হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল ডেলিভারি 15 দিন আগে হলো। আচ্ছা, ভালো কথা। এরপরে রুগীর অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে। ইনকন্টিনেন্স মানে কি? সে হাগু ধরে রাখতে পারছে না। একদম সোজা ভাষায় বলছি, তাহলে আপনাদের মনে থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ইজিলি সর্ট আউট করতে পারবেন পরীক্ষার হলে। তাহলে দেখেন, ভ্যাজাইনাল ডেলিভারির পরে অ্যানাল ইনকন্টিনেন্স, ধরে রাখতে পারতেছে না হাগু। হোয়াট ইজ দি মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, বা কোন স্ট্রাকচারের ইনজুরি হয়েছে, এটাই তো লিখা। তাইলে দেখেন, যে কোনো কোয়েশ্চেনে, মানে যে কোনো ক্ষেত্রে যখন অ্যানাল ইনকন্টিনেন্সের কথা বলবে, ভ্যাজাইনাল ডেলিভারির সময় আমরা কি জানি? ভ্যাজাইনাল ডেলিভারির সময় আপনার পেরিনিয়াল টিয়ার হইতে পারে, তাই না? কমপ্লিট পেরিনিয়াল টিয়ার পর্যন্ত হইতে পারে, যেখানে আমরা পেরিনিয়াল ইনজুরি যখন পড়ি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড, ফোর্থ ডিগ্রি পর্যন্ত পড়ি, এবং এই থার্ড আর ফোর্থ ডিগ্রিতে আমরা কি পড়ি? অ্যানাল স্ফিংটারটা ছিঁড়ে যায়। অ্যানাল স্ফিংটার ছিঁড়ে যায় থার্ড ডিগ্রিতে, অ্যানাল স্ফিংটার ছিঁড়ে যায় ফোর্থ ডিগ্রিতে। দুইটাতে অ্যানাল স্ফিংটার ছিঁড়ে, এবং তারপরে যে সিপিটি হয়, এই সিপিটির ফিচার হিসাবে আমরা কি পড়ি? অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপড হয়, বা হচ্ছে ফিকাল ইনকন্টিনেন্স। ওখানে বইয়ের মধ্যে দেখবেন লেখা আছে যে হচ্ছে গিয়ে সিপিটির রুগীগুলো আপনার ফিকাল ইনকন্টিনেন্স নিয়ে প্রেজেন্ট করে। তার মানে দেখেন, যে হচ্ছে থার্ড বা ফোর্থ ডিগ্রি পেরিনিয়াল ইনজুরি বা কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের ক্ষেত্রে আমার যে স্ট্রাকচারটা ছিঁড়তেছে, সেইটার নাম কিন্তু হচ্ছে অ্যানাল স্ফিংটার। কোন স্ফিংটার? বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। এখন আসেন, যে হচ্ছে বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ফিংটার যখন দুইটাই ছিঁড়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার রুগী আর হাগু ধরে রাখতে পারে না, এবং তখন আমার রুগী কমপ্লেইন নিয়ে আসে ফিকাল ইনকন্টিনেন্সের। এখন যদি আপনি নর্মাল অ্যানাটমিটা যদি মনে করেন, আমার এখানে মনে হয় ছবিটা, এই যে সুন্দর ছবিটা আছে, দেখেন এগুলো হচ্ছে আপনাদের পার্লের মধ্যেই দেওয়া আছে, বুঝছেন? তো পার্লের মধ্যে দেখেন যে হচ্ছে এই আপনার, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এই যে এটা আপনার অ্যানাল ক্যানেল, এই যে ছোট্ট অ্যানাল ক্যানেল, এইটা হচ্ছে আপনার ইন্টারনাল স্ফিংটার, এই যে এখানে মার্কও করে দিয়েছে, এই যে এইটা হচ্ছে আপনার ইন্টারনাল স্ফিংটার, এই যে দাগাই দিলাম। এরপরে এইটা হচ্ছে আপনার এক্সটার্নাল, এখানে এই পাশে দাগাই, এইটা হচ্ছে আপনার এক্সটার্নাল স্ফিংটার। এক্সটার্নাল স্ফিংটার। আচ্ছা, এখন যখন আপনার টিয়ার হয়, যখন আপনার ওই যে স্ফিংটার ছিঁড়তেছে, যখন স্ফিংটারটা ছিঁড়ে, এইটা আপনার ভ্যাজাইনাল অরিফিস, এইটা অ্যানাল অরিফিস, তাহলে যখন ছিঁড়তেছে 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 ছিঁড়তেছে, বাহির থেকে যখন ভিতরের দিকে ছিঁড়া শুরু হয়, তখন কিন্তু সর্বপ্রথম ছিঁড়ে হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার, তারপরে ছিঁড়ে ইন্টারনাল স্ফিংটার, আর একদম লাস্টে হচ্ছে অ্যানাল এপিথেলিয়াম ছিঁড়ে যায়। তাইলে দেখেন, আপনার দুইটা স্ফিংটারকে ছিঁড়লেই তো আমরা বলি হচ্ছে দুইটা স্ফিংটারকে যখন ছিঁড়তেছে, বা একটা স্ফিংটারই যখন ছিঁড়তেছে, এটাকেই তো আমরা বলতেছি থার্ড ডিগ্রি টিয়ার। তাহলে খেয়াল রেখেন, যদি বলে যে হচ্ছে একদম অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করে গেছে, আপনি প্রথমেই খুঁজবেন যে বোথ স্ফিংটারের ইনজুরির কথা বলা আছে কিনা, যেটা কিনা এখানে আছে। তাহলে অবশ্যই আপনি নির্দ্বিধায় অ্যান্সার করবেন যে আপনার ইনজুরি কার হয়েছে? দুইটা স্ফিংটারেরই ইনজুরি হয়েছে, বা এটাকে আপনার পরীক্ষায় বলতে পারে অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স। আমাদের গাইনি বইতে, গাইনি দত্তে কিন্তু অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স বলা আছে শব্দটা। তাইলে অ্যানাল স্ফিংটার কমপ্লেক্সের ইনজুরি, এটা যদি আপনার অপশনস এর মধ্যে থাকে, আপনি অবশ্যই এটাকে দাগাবেন। যদি এটা অপশনে না থাকে ইন এনি কেস, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট আপনি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার এইটাকে দাগাবেন, কারণ যতক্ষণ না আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ছিঁড়বে, ততক্ষণ কিন্তু ইনকন্টিনেন্স ডেভেলপ করবে না, হাগু ঝরতে থাকবে না। যতক্ষণ না ইএএস, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার যতক্ষণ না ছিঁড়বে, ততক্ষণ হাগু ঝরবে না। তাহলে অবশ্যই আপনার প্রশ্নের মধ্যে ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে বোথ স্ফিংটারের ইনজুরি হয়েছে। যদি এটা না পান, তাহলে অ্যাটলিস্ট এক্সটার্নাল স্ফিংটারকে অবশ্যই অবশ্যই আপনার অপশনের মধ্যে রাখবেন। আশা করি এই কোয়েশ্চেন এবং এই রিলেটেড কোয়েশ্চেন যেভাবেই আসুক, আপনি এটা অ্যান্সার করতে পারবেন। খেয়াল রেখেন, প্রশ্নটা হচ্ছে এনভিডি হয়েছে, ভিডির পরে অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে, কার ইনজুরি হয়েছে? অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স, না থাকলে এক্সটার্নাল স্ফিংটার কমপ্লেক্স। আশা করি এই জায়গাটা আপনাদের একটু হলেও ক্লিয়ার করতে পেরেছে, আর এখানে এই এক্সপ্লেনেশনটাই আরো সুন্দর করে যে ছবি টবি দিয়ে বুঝানো আছে আপনাদেরকে পার্লের মধ্যে। আচ্ছা, আসেন নেক্সট কোয়েশ্চেনটা আপনাদের হচ্ছে, এটা একটা বিসিপিএস এর কোয়েশ্চেন ছিল, যে রিগার্ডিং ওভারি, ওভারি সম্পর্কে আপনাদের কিছু, রিগার্ডিং ওভারি বা ওভারিয়ান ফলিকল সম্পর্কে কিছু স্টেম ছিল। আসেন ট্রু ফলস, এগুলোর মধ্যে হচ্ছে কি আমাদেরকে মনে হয় আইদার ট্রু বা আইদার ফলস, হ্যাঁ কোনো একটা হচ্ছে আমাদেরকে এখানে বাইর করতে হবে। আচ্ছা আসেন আমরা দেখি, স্টেম গুলো আগে পড়ি, তাহলে বুঝতে পারবো ট্রু জানতে চাই না ফলস। তো প্রথমে বলেছি ইট ইজ লাইন্ড বাই জার্মিনাল এপিথেলিয়াম। আচ্ছা, স্টেমটা ট্রু, আমরা একটু দাগায় রাখি, স্টেমটা ট্রু। এই এপিথেলিয়াম আমার লাইনিং কে বলা হয় জার্মিনাল অথবা কিউবয়েডাল এপিথেলিয়াম, তাহলে স্টেম ট্রু। পরের স্টেমে বলেছে দুইটা থেকে তিনটা ফলিকল ম্যাচিওর করবে ইন এভরি
সাইকেল, 2 to 3 ম্যাচিওর ফলিকল প্রেজেন্ট ইন এভরি ওভারিয়ান সাইকেল। আচ্ছা, একই কথা বলা, এখানে আমরা জানি যে প্রত্যেকটা ওভারিয়ান সাইকেলে আমার একটা মাত্র ফলিকল হচ্ছে ম্যাচিওর করে এবং সেখান থেকেই আমার একটা ওভাম ওভিলেটেড হয়। তাহলে 2-3টা ফলিকল ম্যাচিওর করে না, একটা সিঙ্গেল ফলিকল হচ্ছে ম্যাচিওর করবে। আচ্ছা, 3 নম্বরে বলেছে ফলিকল গুলা থাকে আমার ওভারিয়ান ফলিকল গুলা লাইজ ইন দি ওভারিয়ান স্ট্রোমা। স্ট্রোমা মানে কি আমরা জানি, এটা যদি ওভারি হয় আমার ফলিকল থাকে কর্টেক্সের মধ্যে। কর্টেক্স হচ্ছে আমার ওভারির প্যারেনকাইমা, আর স্ট্রোমাটা কি, স্ট্রোমা হচ্ছে মাঝখানের মেডিউলাটাকে স্ট্রোমা বলা হয়। তাহলে ফলিকল কোথায় থাকে? ফলিকল কিন্তু থাকে কর্টেক্সের মধ্যে, নট উইদিন দি স্ট্রোমা। ফলস। ফলিকলের নাম্বার বলতেছে ফিক্সড ইন নাম্বার ফ্রম বার্থ টু ডেথ। তো আমরা কি জানি? আমরা জানি যে প্রত্যেক মাসে মাসে আপনার ফলিকলস কি হয়, প্রত্যেক মাসে মাসে আপনার 10 থেকে 20টা ফলিকলস পিক আপ করা হয়। এদের মধ্যে একটা ফলিকল ম্যাচিওর করে আর বাদ বাকি ফলিকলস গুলা ডিসইন্টিগ্রেট বা অ্যাট্রিটিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনার ফলিকলের সংখ্যা কি হচ্ছে? কমছে। আপনি আস্তে আস্তে ফলিকল হারাচ্ছেন। এটা ফিক্সড কখনোই থাকছে না, ফলিকল হারায় যাবে, আস্তে আস্তে কমে যাবে। আর লাস্ট অপশনে বলেছে যে টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে থিক। টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে কি আপনার কানেকটিভ টিস্যুর একটা পাতলা লেয়ার, থিন একটা লেয়ার উইচ ইজ প্রেজেন্ট জাস্ট বিনিথ দি ওভারিয়ান এপিথেলিয়াম। তাহলে এই যে স্টেমটা, যে টিউনিকা অ্যালবুজিনিয়া ইজ থিক, এটাও কিন্তু ফলস। তাহলে একমাত্র কারেক্ট স্টেম আমরা যেটা পাইছি সেটা হচ্ছে অপশন এ। এই কথাগুলো দেখেন আপনাদের একদম ছবি সহ, আপনার টিউনিকা অ্যালবুজিনিয়া কোথায় আছে, আপনার ফলিকলস কোথায় আছে, সব ছবি সহ কিন্তু আপনার পার্লের মধ্যে লিখে দেওয়া আছে। জাস্ট আপনি প্র্যাকটিস করে সুন্দর মতো চোখ বুলাই গেলেই কিন্তু এগুলো আপনি পরীক্ষার হলে এই রিলেটেড যাই আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখবো। একটা ফিমেল এসছে আপনার কাছে উইথ হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন 3 days ago. Now, an indurated lump is seen in the incision line. Which artery is ruptured? এই প্রশ্নটা হচ্ছে গিয়ে সামহাউ বিসিপিএস এ কয়েকবার রিপিট হয়েছে। হ্যাঁ, একই টপিক, জাস্ট একবার মনে করেন 3 দিন আগে সিজারিয়ান সেকশন হয়েছে, একবার বলছে 2 দিন আগে সিজারিয়ান সেকশন, তো একবার বলছে ইন্ডুরেটেড লাম্প না সাবরেক্টাল হেমাটোমা হয়েছে, কোন আর্টারি রাপচার্ড? খুব সহজে একটা প্রশ্ন। এখানে বিষয়টা হচ্ছে, আসেন আমরা অপশনগুলো দেখি। আপনার ইনসিশন লাইন, ইনসিশন লাইন আপনি কোথায় দিয়েছেন? এটা যদি আপনার আম্বিলিকাস হয়, ইনসিশন লাইনটা আমাদের থাকে এরকম, এই জায়গাটাতে আমরা ফ্যারেনস্টিয়াল ইনসিশন দেই, তাই না? এই যে পিউবিক সিম্ফাইসিস থেকে 2.5 সেন্টিমিটার, হ্যাঁ 2.5 থেকে 3 সেন্টিমিটার উপরে আমরা হচ্ছে গিয়ে ফ্যারেনস্টিয়ালটা দিয়ে থাকি। তাহলে কোন আর্টারি রাপচার হয়েছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সাবকোস্টাল আর্টারি, সাবকোস্টাল আর্টারি ভাই বহুত উপরে, এই যে এইখানে হচ্ছে গিয়ে আপনার কোস্টাল মার্জিন, এইখানে সাবকোস্টাল, তাহলে এটা বাদ। সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি কোথায় সাপ্লাই দেয়? আম্বিলিকাসের উপরে সাপ্লাই দেয়, আম্বিলিকাসের উপর, তাহলে নিচে আসলো না, বাদ। ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা হচ্ছে এই লোকেশনে থাকে এবং সে হচ্ছে আপনার লোয়ার অ্যাবডোমিনাল, লোয়ার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বিলো আম্বিলিকাস সাপ্লাই দেয়। তাহলে আমার মূলত আম্বিলিকাসের নিচে অ্যান্টেরিয়র ওয়ালকে সাপ্লাই দিচ্ছে কিন্তু ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। অ্যান্টেরিয়র আইলিয়াক আর্টারি, অ্যান্টেরিয়র আইলিয়াক নামে কোনো আর্টারি নাই, আছে আইদার ইন আপনার হচ্ছে গিয়ে এক্সটার্নাল অথবা ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তাহলে এটা ভুয়া কথা। ওভারিয়ান আর্টারি ভাই পেলভিসের মধ্যে থাকে, সেটা আপনার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আসতেছেই না। তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু খুবই সহজ, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, যে কিনা আপনার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে সাপ্লাই দেয় এবং ইনসিশন আমার ফ্যারেনস্টিয়াল ইনসিশন লাইনের মধ্যে পড়ে। এই আর্টারিটাই হচ্ছে আপনার ইনজুরি হইলে আপনার রোগী সিএসআর পরে ইন্ডুরেটেড লাম্প এট দি ইনসিশন সাইট অথবা সাবরেক্টাল হেমাটোমানি আপনার সামনে প্রেজেন্ট করবে। অলরাইট, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখবো। ইন হিস্টেরেক্টমি হুইচ পার্ট অফ ইউরেটার ইজ মোর ভালনারেবল টু ইনজুরি? এই টাইপের একটা কোয়েশ্চেন আমরা অলরেডি একবার দেখলাম, কিন্তু এই কোয়েশ্চেনটা যেহেতু আপনাদের ইনভেরিয়েবলি এভরি সেশনে আসে, ইউরেটারিক ইনজুরি রিলেটেড কোয়েশ্চেন, এর জন্য এই কোয়েশ্চেনটা আমার মনে হলো আপনাদের একটা না দুইটা কোয়েশ্চেন দিয়ে একটু আপনাদেরকে বুঝাই দেই। এবং কোয়েশ্চেনটা প্রথমবারেই আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সপ্লেইন করে দিতে। যে দেখেন, আপনি যখন হিস্টেরেক্টমি করছেন, which part of ureter is more vulnerable to injury? তো এখানে দেখেন আমরা একটু আগেই বললাম, আবার একটু যদি আপনাদেরকে ছবিটা দেখাই, এই যে আপনার ইউটারাস, ইন্টারনাল অস থেকে 1.5 সেন্টিমিটার দূরে ইউরেটার, যখন ইউটারাইন আর্টারি যখন ইউরেটারকে ক্রস করে যায়, এবং এই ঘটনাটা ঘটে কোথায়? এই ঘটনাটা ঘটে হচ্ছে আপনার কার্ডিনাল লিগামেন্টের মধ্যে। হ্যাঁ, কার্ডিনাল লিগামেন্টের মধ্যে এই ঘটনাটা ঘটে। এই জায়গাটাই হচ্ছে আপনার মোস্ট ভালনারেবল টু ইনজুরি। ইউরেটারের এই পার্টটাই মোস্ট ভালনারেবল টু
ইনজুরি। তাহলে কোন পার্টটা ভালনারেবল টু ইনজুরি? এখন যদি আপনি এই ছবিটা যদি আপনি ভালো মতন বোঝেন, তাহলে দেখেন, যখন পেলভিক ব্রিম ক্রস করে, নো। যখন ভেসিকল মানে ব্লাডারের মধ্যে থাকে, নো। যখন ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট মানে কার্ডিনাল লিগামেন্টকে ক্রস করে যায়, এই যে এই জায়গাটা যখন কার্ডিনাল লিগামেন্টকে পিয়ার্স করে চলে যায়, তখন এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। লেটারাল স্যাক্রাল নো, পিউবো সার্ভাইকাল নো। পিউবো সার্ভাইকাল লেটারাল স্যাক্রালের সাথে আমার ইউরেটারের কোনো সম্পর্কই নাই। তাইলে হচ্ছে কি, আশা করি যে এই কোয়েশ্চেনটা আপনার যেভাবেই আসুক না কেন পরীক্ষার হলে, আপনি যদি এই জায়গাটা বুঝেন, জায়গাটা আপনাদেরকে নিয়ে আমি দুইবার দেখাই দিলাম এবং কোনখানে আছে, কার সাথে রিলেশনে আছে, সবকিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে আপনার প্রশ্ন আসলে আশা করি যে ইউরেটারি ইনজুরি রিলেটেড কোয়েশ্চেন আপনি আরামসে অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। এবং এইখানে দেখেন আরো আর এক দফা আপনাদের কোন জায়গাতে ইনজুরি হইতে পারে, চান্সেস অফ ইনজুরি কোন কোন কেসের ক্ষেত্রে, হ্যাঁ, কোন কোন ডিজিজের ক্ষেত্রে আপনার চান্স অফ ইনজুরি মোর কমন হয়ে যায়, বা হচ্ছে কি আপনার ডিরেক্ট ইনজুরি কমন, নাকি হচ্ছে কি আপনার স্লাফিং ইনজুরি কমন ইন কেস অফ র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, ইন কেস অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কোন জায়গাতে কমন। এই প্রত্যেকটা কথাই কিন্তু আপনার এই এক্সপ্লেনেশনের মধ্যে একদম সুন্দর মতন দেওয়া আছে। এই এক্সপ্লেনেশনটা পড়বেন, ইম্পর্টেন্ট জায়গা দাগায় রাখবেন, রিভিশন দেওয়ার সময় রিভিশন দিয়ে তারপরে যাবেন। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের ঘুরে ফিরে প্রশ্ন আসে। নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে আমরা একটু কথা বলবো। একটা ফিমেল পেশেন্ট আপনার কাছে এসছে উইথ ইউরিনারি ইনকন্টিনেন্স। অন এক্সামিনেশন আপনি দেখলেন ব্লাডার নেকের সাবল্যাক্সেশন হচ্ছে। ব্লাডার নেকের সাবল্যাক্সেশন, সাবল্যাক্সেশন মানে কি, ঢিলা ঢালা হয়ে গেছে, হ্যাঁ, ব্লাডার নেকটা এরকম এরকম করতেছে, হ্যাঁ, লেলেবেলে করতেছে। উইথ স্ট্রাকচার সাপোর্ট দি ব্লাডার নেক অফ আ ফিমেল। আচ্ছা, তাহলে এখানে অনেক কথা, কথার মধ্যে হচ্ছে গিয়ে খুব সহজ একদম স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে উইথ স্ট্রাকচার সাপোর্ট দি ব্লাডার নেক। অপশনস এর মধ্যে দেখেন লেভেটর অ্যানাই মাসল, পিউবোসার্ভাইকাল লিগামেন্ট, পিউবোইউরেথ্রাল লিগামেন্ট, পিউবোরেক্টালিস মাসল আর কক্কিজিয়াস মাসল। আচ্ছা, প্রথমেই দেখেন কক্কিজিয়াসটা ভাই পিছনের দিকে থাকে, কক্কিক্স আর হচ্ছে গিয়ে আপনার ওই ইসের ভিতরে, কক্কিক্স আর হচ্ছে গিয়ে আপনার ইস্কিয়ামের মধ্যে ওই সমস্ত জায়গাগুলো দিয়ে পিছনে পিছনে থাকে কক্কিজিয়াস, তাহলে এটা বাদ। পিউবোরেক্টালিস মাসল, পিউবোরেক্টালিস মাসলটাও দেখা যায় যে হচ্ছে গিয়ে একদম আপনার রেকটামের আশেপাশে হচ্ছে ওর বাসস্থান অবস্থান, বাদ। আমরা চিন্তা করতেছি হচ্ছে গিয়ে ব্লাডার, সামনে আছে পিউবিস, এই ব্লাডার নেককে কে সাপোর্ট দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। লেভেটর অ্যানাই মাসেল, লেভেটর অ্যানাই হচ্ছে আপনার ব্লাডার নেকের নিচে দিয়ে থাকে, এরকম জায়গাটা দিয়ে পুরাটা জুড়েই থাকে, এবং পুরা হচ্ছে লেভেটর অ্যানাইটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, একটা গাটার শেপড একটা স্লিং তৈরি করে ঝুলায় রাখে, সমস্ত স্ট্রাকচার গুলাকে ঝুলায় রাখে, তার উপরে সাপোর্ট দিয়ে রাখে। সমস্ত স্ট্রাকচার বলতে কাকে, ব্লাডার, ইউটেরাস, আপনার রেকটাম, সবাইকে হচ্ছে কি উপরের দিকে ঝুলায় রাখে পেলভিক ফ্লোর, তার মানে ও সবাইকেই সাপোর্ট দেওয়া। তাহলে এটাকে আমরা নাহলে রাখলাম আপাতত পিউবোসার্ভাইকাল লিগামেন্ট। পিউবোসার্ভাইকাল লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে পিউবোসার্ভাইকাল ফাসা, কারণ সে হচ্ছে আসলে লিগামেন্ট হিসাবে খুব একটা ফাংশনাল না, খুব একটা সে সাপোর্ট দিতে পারে না। পিউবোসার্ভাইকাল ফাসার কাজ হচ্ছে ব্লাড ভেসেলস, নার্ভস, এদেরকে মূলত এদের ক্ষেত্রে কন্ডুইট হিসেবে কাজ করা। আপনার পিউবোসার্ভাইকাল ফাসাটা হচ্ছে গিয়ে ভ্যাসকুলার কন্ডুইট হিসেবে মূলত কাজ করে, তাহলে এইটাও বাদ। এখন আসেন পিউবো ইউরেথ্রাল লিগামেন্ট, এই জিনিসটা কি? এইটা হচ্ছে আপনার পিউবিক সিম্ফাইসিসের ব্যাক সারফেস থেকে, পোস্টেরিয়র সারফেস থেকে শুরু হয়, এই পুরা ইউরেথ্রাটাকে, এবং ব্লাডারের নেকের তলাই তো ইউরেথ্রা, এই প্রক্সিমাল ইউরেথ্রাকে এইভাবে সারাউন্ড করে এনে এই পাশে আবার আপনার পিউবিক সিম্ফাইসিসের সাথে লেগে থাকে, বনি পিউবিক সিম্ফাইসিসের সাথে লেগে থাকে। মানে আপনি যদি উপর থেকে দেখেন, এরকম একটা স্লিং তৈরি করতেছে, মাঝখান দিয়ে ইউরেথ্রা নিচের দিকে নামতেছে, তাইলে নিচে ইউরেথ্রা, উপরে ব্লাডার নেক, এই পুরাটা ভেসিকো ইউরেথ্রাল ইউনিটকে মেইন সাপোর্টই দেয় হচ্ছে আপনার পিউবো ইউরেথ্রাল লিগামেন্ট। তাহলে আমাদের এখানে লেভেটর অ্যানাই মাসলটাও আপনার ব্লাডারকে সাপোর্ট দেয়, বাট মেইন সাপোর্ট টু দি ব্লাডার নেক যদি কেউ দিয়ে থাকে, দ্যাট ইজ পিউবো ইউরেথ্রাল লিগামেন্ট। তাহলে আপনাদের অ্যান্সার কিন্তু ছিল অপশন সি। এটা হচ্ছে গিয়ে আপনাদের চ্যাপ্টার 1-এও একটু লেখা আছে, আবার আপনাদের গাইনি দত্ত চ্যাপ্টার 25 ভেসিকো ইউরেথ্রাল ইউনিট, ওইখানে একদম সরাসরি লেখা যে পিউবো ইউরেথ্রাল লিগামেন্টটা হচ্ছে কি আপনার মেইন সাপোর্ট দিচ্ছে ব্লাডার নেক এবং ইউরেথ্রাকে। অলরাইট, আসেন আমরা হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেনটা দেখবো। which of the following statements about external genitalia is correct? আমরা আসলে অনেকগুলা ক্লিনিক্যাল কোয়েশ্চেন দেখলাম, তো এর জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা দুইটা একটু হচ্ছে গিয়ে একটা দুইটা ট্রু ফলস টাইপের বা একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দেখাই, যে ওগুলো আপনি কিভাবে সলভ করবেন যখন একা একা আপনি সলভ করবেন। এখানে দেখেন
প্রথম একটা কোয়েশ্চেন, প্রথম যে স্টেমটা, লেবিয়া মেজোরা কভার করা থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। আমরা জানি যে লেবিয়া মেজোরার আপনার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে এটাকে আমরা হোল্ড রাখি অপশন ট্রু। হ্যাঁ, অপশন ট্রু। কিন্তু যেহেতু এসবি, আমরা মোর কারেক্ট কিছু পাইলে এটাকে তখন দাগাবো না। পরের গুলো দেখি। লেবিয়া মাইনোরার ভিতরে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, হেয়ার ফলিকল থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে বাট হেয়ার ফলিকল থাকে না, তাহলে এটা ফলস। 3 নম্বরে বলছে ক্লাইটোরিস হচ্ছে লোকেটেড থাকে পোস্টেরিয়র টু দি ভেজাইনাল ওপেনিং। ক্লাইটোরিসটা এরকম থাকে, তারপরে ইউরেথ্রাল অরিফিস থাকে, তারপরে থাকে ভেজাইনাল ওপেনিং, তাইলে এটা হচ্ছে গিয়ে ফলস। ক্লাইটোরিসটা অ্যান্টেরিয়রলি থাকে। ভেস্টিবিউল হচ্ছে এরিয়া বিটুইন লেবিয়া মেজোরা। ভেস্টিবিউলটা হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে ভেস্টিবিউল, এবং এইটার পাশে থাকে হচ্ছে লেবিয়া মাইনোরা। দুই পাশে থাকে লেবিয়া মাইনোরা, বুঝছেন? আর তার চারপাশে থাকে হচ্ছে গিয়ে লেবিয়া মেজোরা। তাইলে এটা হচ্ছে ভেস্টিবিউলটা হচ্ছে এরিয়া বিটুইন লেবিয়া মাইনোরা, নট মেজোরা। লাস্টে বলেছে বার্থুলিন গ্ল্যান্ড হচ্ছে লোকেটেড থাকে উইদিন দি লেবিয়া মাইনোরা। এরা লেবিয়া মাইনোরার ভিতরে থাকে না, রাদার বার্থুলিন গ্ল্যান্ডটা থাকে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। তাহলে এখানে আমার 4টা অপশনই ফলস ছিল। একমাত্র কারেক্ট অপশন ছিল হচ্ছে 1 নাম্বারটা, যেটা কিনা বলেছে লেবিয়া মেজোরা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কভার করা থাকে। আসলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, উইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউটেরাস ইজ ফলস। আচ্ছা, ইউটেরাস সম্পর্কে ফলস কোনটা? তো আসেন, এটা তো বলেই দিল কি টাইপের কোয়েশ্চেন। আসেন আমরা একটু দেখি কোয়েশ্চেন গুলা। প্রথমেই বলছে যে নার্ভ সাপ্লাই অফ ইউটেরাস ইজ প্রাইমারিলি ডিরাইভড ফ্রম দি সিম্প্যাথেটিক সিস্টেম অ্যান্ড পার্টলি ফ্রম দি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এখানে আসলে আপনার ইউটেরাসের সাপ্লাইটা মেইনলি সাপ্লাই থাকে সিম্প্যাথেটিক, সাথে অল্প কিছু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স থাকে, বাট তাদের ফাংশনটা আসলে খুবই নেগলিজেবল, বুঝছেন? তো আপাতত আমরা এটাকে ট্রু রাখলাম, এটা হোল্ড রাখি, এটা ট্রু, স্টেমটা ট্রু, আপাতত এটাই আমরা রাখলাম। হ্যাঁ, পরে আসেন। নর্মাল পজিশন অফ ইউটেরাসটা হচ্ছে গিয়ে অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন, এটা আমরা নির্দ্বিধায় জানি, এটা ট্রু। সাবমিউকোজাল লেয়ার কন্টেইনস লুজ অ্যারিওলার ভ্যাসকুলার টিস্যু। আমরা জানি ইউটেরাসে কোনো সাবমিউকোজা থাকে না। এখানকার লেয়ার গুলা হচ্ছে পেরিমায়ো এবং এন্ডোমেট্রিয়াম, সাবমিউকোজা নামক কোনো জিনিসই ইউটেরাসে থাকে না। তাহলে অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি, বাকি দুটো আসেন একটু রিডিং দেই। ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট হচ্ছে প্রাইমারি সাপোর্ট অফ ইউটেরাস, এটাও আমরা জানি ট্রু। কার্ডিনাল লিগামেন্টটা হচ্ছে মেইন সাপোর্ট। ইউটেরাস লোকেটেড উইদিন দি পেলভিক রিজিয়ন ইমিডিয়েটলি বিহাইন্ড দি ব্লাডার। ব্লাডারের পিছনেই থাকে হচ্ছে ইউটেরাস। তাহলে এখানে ফলস যে অপশনটা খুব সহজ ছিল বের করা, যখনই সাবমিউকোজা বলে দিছে আমি জানি এটা হচ্ছে ফলস অপশন। এবং ওই কথাগুলাই এখানে দেখেন আপনাদের এক্সপ্লেনেশনের মধ্যে সুন্দর করে বলে দিছে যে সাবমিউকোজা নামক আমার কোনো লেয়ারই থাকে না ইউটেরাসের মধ্যে। কি কি লেয়ার আছে তারপরে সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। আসেন আমরা অ্যাবডোমেন থেকে একটা দুইটা প্রশ্ন একটু দেখব। এখানে আমাদের কোয়েশ্চেন যেটা ছিল যে কোলিস ফাসা ইজ দি ডিপ ফাসা অফ পেরিনিয়াম উইচ ইজ ফর্মড বাই। তো এখানে আসলে মূলত আসেন অপশনগুলো দেখি। বলছে যে কোলিস ফাসাটা হচ্ছে পেলভিক ফাসা দিয়ে তৈরি হয়েছে, ক্যাম্পার ফাসা, স্কারপাস ফাসা, ফাসা লাটা বা অ্যানাল ফাসা। আচ্ছা, প্রথমেই আসেন পেলভিক ফাসা। পেলভিক ফাসাটা কি? এটা হচ্ছে আমার পেলভিসের ভিতরে যে অর্গ্যান গুলা আছে এইগুলাকে ঘিরে থাকে, বা লেটারাল পেলভিক ওয়াল, অ্যান্টেরিয়র পেলভিক ওয়াল, পেলভিক ওয়াল বা পেলভিক অর্গ্যানকে ঘিরে বা কভার করে যে ফাসাটা থাকে সেটা হচ্ছে আপনার এন্ডোপেলভিক ফাসা। তাহলে কোলিস ফাসাটা কি? কোলিস ফাসাটা আমরা জানি যে স্কিনের পরেই তো হচ্ছে কি আমার হচ্ছে যেই স্কিনের পরে যেই ফাসাটা থাকে এইটা হচ্ছে কোলিস ফাসা। তাইলে পেলভিক ফাসাটা আসলে ভিতরে পেলভিসের মধ্যে আছে, এইটা না, ফলস। ফাসালাটা পায়ের মধ্যে, অ্যানাল ফাসা ভাই পিছনে অ্যানাল ক্যানালের পাশে দিয়ে, তাইলে অ্যানাল ফাসাও বাদ। তাইলে আমার কনফিউশন হবে স্কার্পা আর ক্যাম্পারের মধ্যে। এখানে মাথায় রেখেন আমার যেই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আমরা জানি যে সুপারফিশিয়াল ফাসার 2টা লেয়ার থাকে। সুপারফিশিয়ালি থাকে ক্যাম্পার আর ডিপে থাকে হচ্ছে স্কার্পা। এদের মধ্যে দিয়ে স্কার্পাস ফাসা যেটা, এইটাই কিন্তু আপনার উপর থেকে কন্টিনিউয়াস হয়ে, মেইলের ক্ষেত্রে হচ্ছে কি আপনার বাক ফাসা, পেনিসের বাক ফাসা, তারপরে স্ক্রটামের ডার্টোস মাসেল হয়ে তারপরে কোলিস ফাসা হিসেবে কন্টিনিউয়াস হয়ে যায় ইন কেস অফ মেল। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এই কোলিস ফাসাটাই হচ্ছে কি আপনার এখানে সুপারফিশিয়াল ইনগুইনাল স্পেসের সাথে কন্টিনিউয়াস হয়ে উপরের স্কার্পা ফাসার সাথে কন্টিনিউয়াস থাকে। তাহলে এইখানে আপনার কোলিস ফাসা ইজ দি ডিপ ফাসা অফ পেরিনিয়াম হুইচ ইজ ফর্ম বাই দি স্কার্পা ফাসা, হ্যাঁ, নট ক্যাম্পার। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা ছিল কিন্তু স্কার্পা। আচ্ছা, আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখব। মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর নরমাল অ্যানাল কন্টিনেন্স। এখানে আমি আপনাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি, কিন্তু একটু আগে আমরা আলোচনা করেছি অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করেছিল কোন স্ট্রাকচারের ইনজুরির কারণে। সেখানে আমরা বলছি অ্যানাল স্ফিংটার কমপ্লেক্সটা অ্যান্সার হবে। কিন্তু যদি পরীক্ষায় জানতে চাই
অ্যানাল কন্টিনেন্সকে মেনটেন করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সারটা একদম মুখস্থ অ্যান্সার, যে অ্যানাল কন্টিনেন্স মেনটেন করে 1 নাম্বার স্ট্রাকচার যেটা, সেটার নাম কিন্তু হচ্ছে পিউবোরেক্টালিস স্লিং। পিউবোরেক্টালিস স্লিং, এটা আমি জানি এটা আপনাদের সবারই মোরাললেস মুখস্থ একটা পড়া, কিন্তু যেহেতু আপনাদের এই দুইটা কোয়েশ্চেনে একটু কনফিউশন হয় যে পিউবোরেক্টালিস স্লিং কখন দিব আর স্ফিংটার কখন দিব, এই কারণেই মূলত আপনাদের এই দুইটা কোয়েশ্চেনে আমি আজকে নিয়ে আসছি, যেন আপনার কনফিউশনটা দূর করে দেওয়া যায়। তাহলে মাথায় রেখেন, যদি অ্যানাল কন্টিনেন্সের কথা বলে কে মেনটেন করে, অ্যান্সার করবেন পিউবোরেক্টালিস স্লিং। আর যদি বলে অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করেছে কার ইনজুরির কারণে, অ্যান্সার করবেন স্ফিংটার কমপ্লেক্স। আর এরই সাথে মোটামুটি আমরা অ্যাবডোমেনের 3টার মতন মনে হয় প্রশ্ন আমরা আলোচনা করলাম। আর এরই সাথে হচ্ছে আমাদের আজকের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি এবং অ্যাবডোমেন, আমরা বেশ কয়েকটা প্রশ্ন, আমরা 15টার মতন প্রশ্ন নিয়ে হচ্ছে আজকে কথা বলেছি, সিলেক্টেড কোয়েশ্চেন। আর কিভাবে আপনারা আসলে এসবিএ পাল্টা পড়বেন, রিভিশন দিবেন, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। আশা করি যে আপনাদের আজকের সেশনটা আপনাদের জন্য হেল্পফুল হবে, কিভাবে আপনারা আপনাদের কোয়েশ্চেনের, আপনাদের এফসিপিএস পার্ট 1-এর 50% কোয়েশ্চেন এসবিএ গুলাকে কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন, কিভাবে চিন্তা করবেন এবং কিভাবে অ্যান্সার করবেন, সেই টেকনিকগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়াটাই মূলত আমাদের আজকের উদ্দেশ্য ছিল, কিভাবে এসবিএ পাল্টা সলভ করবেন। আশা করি আপনাদের একটু হলেও ধরাতে পেরেছি, বুঝাতে পেরেছি। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।